বাসর ঘরে বসে আছে পারমিতা। গা ভর্তি ডায়মন্ডের জুয়েলারি, পরনে লাল লেহেঙ্গা, হাত ভর্তি চুড়ি, কিন্তু হাতে কোনো মেহেদি নেই। খাটের মাঝখানে বসে ঘোমটা দিয়ে বসে আছে। যেভাবে বসিয়ে দিয়ে গিয়েছিল সেভাবে বসে রয়েছে পারমিতা। এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের হাতের দিকে। বিয়েতে মেয়েদের হাতে হয় মেহেদি দেওয়া থাকে, আর না হয় আলপনা করা থাকে, কিন্তু পারমিতার হাতে কিছুই করা নেই। নিজের পরনের কাপড়ের দিকে তাকিয়ে রইল পারমিতা। যে রংটা পারমিতার একদম অপছন্দ, সেটা পরেই বিয়ে হয়েছে ওর। চোখ মুখ ফুলে আছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে পড়তে মেকআপের ওপর দিয়ে গালে তার ছাপ বসে গেছে। বুঝ হওয়ার পর থেকে স্বপ্ন দেখেছিল বিশাল বড় এক ডাক্তার হবে, সমাজে মানুষের বিপদে এগিয়ে আসবে। তাই পড়ালেখায় কখনো কমতি রাখেনি। এরপর যখন বয়স 15 হলো, তখন স্বপ্ন দেখতে শুরু করলো ওরিয়নের মতো একজন ছেলের, যে কিনা পারমিতাকে সেভাবেই ভালোবাসবে যেভাবে ওরিয়ন আফরিনকে ভালোবাসে। পারমিতার বয়স তখন 12। ওরিয়ন একদিন ডাক দিয়ে পারমিতার হাতে একটা চিঠি আর এক বক্স বিদেশি চকলেট ধরিয়ে দিয়ে বলল, এটা গিয়ে আফরিন আবিকে দিবি, ঠিক আছে পড়ি? বলবি আমি দিয়েছি, আর চকলেটটা তোর জন্য। ওকে অনিয়ন ভাইয়া। জবাব দেয় পারমিতা। একটা চর খাবি, অনিয়ন রাখিস কেন? একটু রাগ হওয়ার অভিনয় করে বলে ওরিয়ন। তোমাকে অনিয়ন ডাকতে আমার বেশ ভালো লাগে। খিলখিল করে হাসতে হাসতে বলে পারমিতা। এরপর থেকে বুঝতে পারল তাদের দুজনের মধ্যে ভাব হয়েছে। তাদের মধ্যকার যত গিফট ও চিঠি আদান প্রদান করা হতো, সবটার বার্তাবাহক ছিল পারমিতা। বর্তমান যুগ যদিও চিঠির না, তবুও ওরিয়ন আর আফরিন নিজেদের ভালোবাসা এভাবে প্রকাশ করতেই বেশি পছন্দ করত। পারমিতা বুঝতে পারল ওরিয়ন যেভাবে আফরিনকে ভালোবাসে, সেভাবে হয়তো কোনো ছেলে কোনো মেয়েকে ভালোবাসতে পারবে না। সবসময় আফরিনের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকা, আফরিনের যে কোনো প্রয়োজনে সবার আগে এগিয়ে আসা, অন্য মেয়েদের থেকে নিজের দূরত্ব বজায় রাখা, সব কিছু যেন ওরিয়নকে সব ছেলেদের থেকে একদম আলাদা করে তুলেছিল। মনের কোণে বয়স বাড়ার সাথে সাথে একটা আকাঙ্ক্ষা জাগতে শুরু করলো, যেখানে পারমিতার জীবনে আসা প্রেমিক অথবা স্বামী যদি ওরিয়নের মতো ভালো না বাসে, তাহলে বিয়েই করবে না পারমিতা। চোখের সামনে এমন একটা লেভেল সেট করে দিল, তা কি আর সহজে ইগনোর করা যায়? পারমিতার বাবারা ছিল 3 ভাই। পারমিতার বাবাই সবার ছোট। ভালোবেসে বিয়ে করলেও তাদের কোনো সন্তান হয়নি দীর্ঘ 8 বছর। তাও যেন তাদের মধ্যকার ভালোবাসা কমেনি। কিন্তু যেদিন পারমিতা এই পৃথিবীতে আসবে জানতে পারল, সেদিন তারা বুঝতে পারল তাদের জীবনটা পরিপূর্ণ করে দিল পারমিতা। তাই পরিপূর্ণ বোঝাতেই মেয়ের নাম রেখেছিল পারমিতা চৌধুরী। পারমিতার বয়স যখন 5, তখন রোড অ্যাক্সিডেন্টে পারমিতার মা সুমাইয়া চৌধুরী ও বাবা ওয়াসিন চৌধুরী দুজনেই মারা যান। সরকারি ছুটির দিন থাকাতে ভালো ডাক্তার দেখার সুযোগটা পাওয়ার আগেই পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় তারা। সবার থেকে সেই ঘটনা শুনে শুনে বড় হওয়া পারমিতা মনে মনে শপথ নেয় ডাক্তার হওয়ার। চোখের সামনে নিজের ছোট ভাইয়ের মেয়েকে এতিম হতে দেখে তা সহ্য করতে পারেনি ওয়াহিদ চৌধুরী। তাই পারমিতাকে নিজের বুকে টেনে নেন তিনি ও তার স্ত্রী মায়া চৌধুরী। পারমিতা ও নিজের মেয়ের মধ্যে কোনো পার্থক্য করতে চায়নি বলেই পারমিতার নাম রাখে পারমিতা মেহরত চৌধুরী, নিজের মেয়ে মেহরিন আফরিন চৌধুরীর সাথে মিলিয়ে। পারমিতা বয়স 18 হয়েছে 1 সপ্তাহ আগে। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। সব কাজিনরা মিলেই 1 সপ্তাহ আগে বিশাল করে সেলিব্রেট করেছে পারমিতার বয়স 18 হওয়াকে, যেখানে আরফিন, পারমিতা ও আরিয়ান, ওরিয়ন, নিফা আফরিনের খালাতো বোন, নয়ন আফরিনের খালাতো ভাই, পারমিতার বন্ধু বান্ধব সবাই ছিল। কাজিনদের মধ্যে সবার বড় ওরিয়ন, বয়স 29। এরপর আফরিন, যার বয়স 26। এরপর আরিয়ার, যার বয়স 24, ও সবার শেষে পারমিতা। পারমিতার বড় চাচু হাবিব চৌধুরী ও তার স্ত্রী আনিকা চৌধুরী, বড় ছেলে ওরিয়ন, ছোট ছেলে আরিয়ান। কিন্তু ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না। যেখানে ডাক্তার হওয়ার কথা ছিল, সেখানে 18 বছর বয়সে কারো বউ হতে হয়েছে
পারমিতাকে। মাত্র 18 বছর বয়সেই বিয়ের পিঁড়িতে বসতে হলো পারমিতাকে। বাঙালি আর বাকি 10টা মেয়ের মতোই পারমিতার উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, কালো ঘন চুল কোমর ছড়িয়ে গেছে, গোলগাল চেহারা, বড় বড় চোখ আর গোলাপি ঠোঁটে যেন একটা পুতুলের মতো লাগে। তাই আদর করে সবাই পরি বলেই ডাকে পারমিতাকে। বিছানা থেকে উঠে দাঁড়ায় পারমিতা, পা মাটিতে পড়তেই লেহেঙ্গা মেজে স্পর্শ করে। অনেকটা বড় হয়েছে বোঝা যাচ্ছে। উঁচু জুতা খুলে ফেলাতে নিচে গড়াগড়ি খাচ্ছে লেহেঙ্গা। হাঁটাটাও যেন এক্ষুনি পুরো হাত ঢেকে ফেলবে পারমিতার। নিজের হাত দিয়ে লেহেঙ্গার গলা ধরে পেছনে টান দিয়ে ঠিক করে। গলাটা বেশি বড় হয়ে গেছে। ধীরে ধীরে হেঁটে গিয়ে জানালার পাশে দাঁড়ায় পারমিতা। বাইরের আকাশে আজ কোনো চাঁদ দেখা যাচ্ছে না, ঘন কালো মেঘে সবটা ঢেকে গেছে। আশেপাশের সব কিছু সাজানো, ফুল, লাইটিং সব কিছু দিয়ে সাজানো হয়েছে পুরো বাড়ি। বাংলাদেশের সেরা ওয়েডিং প্ল্যানার দিয়ে সব আয়োজন করা হয়েছে। সব কিছু এত সাজানো থাকলেও মেঘলা এই আকাশটার সাথে যেন সব কিছু বড্ড বেমানান লাগছে। নতুন বউ নিজের রুমের মধ্যে থাকলেও একের পর এক গাড়ি এসে বাড়ির ভেতরে প্রবেশ করছে। আমার কি আর ডক্টর হওয়া হবে? নতুন জীবনে কি মানিয়ে নিতে পারবো আমি? সবার মন কি জয় করতে পারবো? নিজের মনে হঠাৎ করে প্রশ্ন জাগে পারমিতার। জানালার পাশ থেকে হেঁটে গিয়ে রুমের দক্ষিণ পাশের দেয়ালে টাটানো বিশাল বড় ছবিটার দিকে তাকিয়ে থাকে পারমিতা। কারো রুমে প্রবেশ করার শব্দে নিজের জায়গায় স্থির হয়ে থাকে পারমিতা। বাইরে থেকে কয়েকজনের আবছা আবছা কথা শোনা যাচ্ছে। ভিতরে প্রবেশ করতে হলে টাকা দিয়ে ঢুকতে হবে। একজন মেয়েলি কণ্ঠ বলে ওঠে। আরেকজন মেয়ে বলে ওঠে, হুম, না না, টাকা দিতেই হবে। এরপর কি কথা হলো পারমিতা জানে না। অট্ট হাসিতে মেতে উঠল সবাই। মেয়েগুলোর কণ্ঠ যেন কিছুক্ষণের জন্য চেনা চেনা লাগলো পারমিতার। কোনো পরিচিত আত্মীয় হতে পারে ভাবে পড়ি। কিছুক্ষণ কথা আর হাসাহাসির পর সবাই থেমে গেল। বুঝতে পারল হয়তো নিজেদের ইচ্ছা পূরণ হওয়ায় সবাই চলে গেছে। নিজের দৃষ্টি আবারও ছবির দিকে নিয়ে যায় পড়ি। বিশাল বড় দেয়ালের একটা বড় অংশ নিয়ে ছবিটা টাটানো। পাশেই ছোট ছোট পারিবারিক ছবি রয়েছে। দরজা খোলার শব্দে যেন ঘর থেকে বেরিয়ে এলো পড়ি। নিজের লেহেঙ্গা দুহাত দিয়ে শক্ত করে মুঠো করে ধরে নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। নীরবতা বিরাজ করছে রুমের মধ্যে। রুমে প্রবেশ করা মানুষটাও কোনো কথা বলছে না। নিজের জায়গায় সেও দাঁড়িয়ে আছে। তা না হলে হাঁটার শব্দ পারমিতার শোনার কথা ছিল, কিন্তু পারমিতা কিছুই শুনতে পায়নি। ছবিতে আফরিনকে অনেক সুন্দর লাগছে, তাই না? কথাটা শুনতেই ধীরে ধীরে ঘুরে তাকায় পারমিতা। দরজার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে শেরওয়ানি পরা ওরিয়ন আফনান চৌধুরী। প্রতিটা মানুষের জীবনে একজন আইডল থাকে, যে জীবনে বড় হওয়ার সাথে সাথে তার মতো হতে চায়, নিজের সব তার অনুসারে করার চেষ্টা করে। পারমিতার আইডল ছিল আফরিন। ওয়াহিদ চৌধুরী যেদিন পারমিতাকে বাড়িতে নিয়ে আসলেন, সেদিন আফরিন সবার আগে পারমিতাকে তার রুমে নিয়ে গিয়ে নিজের সব খেলনা ও জিনিস দেখাতে লাগলেন। পারমিতাকে জড়িয়ে ধরে নিজের সব খেলনা দিয়ে বললেন, আজ থেকে সব তোর। এরপর থেকে কোনোদিন ছোট্ট পারমিতার মনে হয়নি এটা তার নিজের বাড়ি নয়। ছবিতে আফরিনকে অনেক সুন্দর লাগছে, তাই না? ওরিয়নের কথাটা শুনেই পেছন ফিরে তাকায় পারমিতা। বরসাজা ওরিয়ন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আফরিনের ছবিটার দিকে। আফরিনের গায়ের রং শ্যামলা, উচ্চতায় 5 ফুট 5 ইঞ্চি, চুলগুলো কাঁধ পর্যন্ত। গোলগাল চেহারায় মায়া যেন চুয়ে চুয়ে পড়ছে আফরিনের মুখ থেকে। পছন্দের রং নীল। ছবিতে আফরিন সাদা রঙের একটা গাউন পরা, বিশাল এক চেয়ারে বসে পায়ের ওপর পা রাখা, দুহাত চেয়ারের দুপাশে রাখা। দেখে মনে হচ্ছে যেন এক অপ্সরা বসে আছে চেয়ারে। ওরিয়নের রুমে এই ছবিটা পারমিতা দেখে আসছে আরও 5 বছর আগ থেকে। নীল রঙের দেয়াল থেকে শুরু করে পুরো ঘরটাই যেন একটা নীলের রাজ্য। আফরিন থাকবে বলেই সব কিছু নিজের হাতে সাজিয়েছিল ওরিয়ন ও আফরিন। 6 বছরের ভালোবাসা পরিপূর্ণ হওয়ার কথা ছিল আজ। হ্যাঁ, আজ আফরিন আর ওরিয়নের বিয়ের কথা ছিল।
বিয়ের তারিখ ঠিক হওয়ার পর থেকে আফরিন আর ওরিয়নকে এত বেশি খুশি হতে আর কখনো দেখেনি পারমিতা। বিশেষ করে ওরিয়নকে দেখলেই মনে হতো যেন পৃথিবীর সব কিছু পেতে যাচ্ছে ওরিয়ন। কিভাবে একজন মানুষ অন্য একজনকে এত ভালোবাসতে পারে তা বুঝতেই পারতো না পারমিতা। মনে প্রাণে সব সময় চাইতো এদের দুজনের ওপর যেন কারো নজর না পড়ে। কথায় আছে, যখন ভালোবাসার মানুষরা একে অপরকে অপরিসীম ভালোবাসে তখন ভাগ্য তার নির্মম খেলা দেখানো শুরু করে। কিন্তু তা যে কখনো নিজের চোখে দেখতে পারবে পারমিতা তা কল্পনাও করেনি কখনো। ওরিয়নের পরিবার নিজের মেয়ের মতো ভালোবাসে আফরিনকে, যদিও কেন আনিকা চৌধুরী পারমিতাকে পছন্দ করে না তা জানা নেই পারমিতার। যখন ওরিয়ন আফরিনকে নিয়ে নিজের অনুভূতির কথা পরিবারে জানালো তখন যেন বাড়িতে উৎসব লেগে গেল। ছোট থেকেই পারমিতা দেখে আসছে সবাই আফরিনকে খুব ভালোবাসে। ভালো না বেসে যাবে কোথায়? সবাইকে সম্মান করা, সবার সাথে সুন্দর করে কথা বলা, হাঁটা চলা সব কিছুতেই যে অন্যরকম এক মাধুর্য প্রকাশ পেত আফরিনের। ছোটবেলায় পারমিতা আয়নার সামনে আফরিনের মতো কথা বলা, হাঁটা চলা করার প্র্যাকটিস কতবার করেছে তা নিজেও জানে না। পারমিতার পরনের কাপড় থেকে শুরু করে সব কিছু আজ পরে থাকার কথা ছিল আফরিনের। সব কিছু নিজে পছন্দ করে কিনে এনেছিল ওরিয়ন, কিন্তু আজ সব পরে ওরিয়নের সামনে দাঁড়িয়ে আছে পারমিতা। লেহেঙ্গা বড় হওয়া, এক প্রকার গা থেকে খুলে যাওয়ার মানে এটাই ছিল যে সব কিছু কেনা আফরিনের মাপের। ওরিয়ন আস্তে আস্তে হেঁটে ছবিটার সামনে এসে দাঁড়ায়। 1 মিনিটের জন্যও ছবি থেকে চোখ কোথাও সরছে না ওরিয়নের। নিজের হাত দিয়ে ছবিটা স্পর্শ করে ওরিয়ন। অন্যদিকে এক দৃষ্টিতে ওরিয়নের দিকে তাকিয়ে আছে পারমিতা। পারমিতার 18 বছরের জীবনে ওরিয়নকে এতটা ভেঙে পড়তে আর কখনো দেখেনি পারমিতা। আমার আফরিন। করুণ সুরে ছবিটার দিকে তাকিয়ে বলে ওরিয়ন। কাম ব্যাক টু মি বেব। ছবির সাথে নিজের মাথা লাগিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলে ওরিয়ন। অনিয়ন কাঁদো কাঁদো কণ্ঠে ডাক দেয় পারমিতা। তুই কি সব জানতে? পারমিতার কথা শেষ হওয়ার আগেই গম্ভীর সুরে বলে ওরিয়ন। ওরিয়নের কথা শুনে অবাক হয়ে যায় পারমিতা। বড় বড় চোখ করে তাকিয়ে থাকে ওরিয়নের দিকে। তুই কি সব জানতে আগে থেকে? হঠাৎ করে চেঁচিয়ে বলে ওঠে ওরিয়ন। হঠাৎ করে ওরিয়নের কণ্ঠ শুনে ভয়ে নিজের জায়গায় লাফিয়ে ওঠে পারমিতা। ওরিয়নকে সবসময় হাসি খুশি দেখে এসেছে পারমিতা, এরকম রাগন্ত অবস্থায় তো কখনো দেখেনি। ওরিয়ন আফনান চৌধুরী, উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি, গায়ের রং ফর্সা, শান্ত নম্র স্বভাবের ছেলে ওরিয়ন। চমৎকার দৈহিক গঠন, যাকে এক কথায় বলে সুদর্শন পুরুষ। বাবার সাথে রিয়েল এস্টেট ব্যবসা দেখাশোনা করেছে 3 বছর ধরে। না। আমতা আমতা করে বলে পারমিতা। তুই তো সবসময় ওর সাথে থাকতি, তুই কিভাবে জানতে পারলি না পরি? অবিশ্বাসের চোখে পারমিতার দিকে তাকিয়ে প্রশ্ন করে ওরিয়ন। আপু আপু এমন কিছু আপু এমন কিছু করতেই পারে না। তুমি তুমি ভুল বুঝছো আপুকে। ভয়ে আমতা আমতা করে আবারও বলে ওঠে পারমিতা। আমি ভুল বুঝছি? পারমিতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে ওরিয়ন। ওরিয়নের চাহনি দেখে ভয়ে 2 পা পিছিয়ে পড়ে পারমিতা। ওরিয়নকে দেখে মনে হচ্ছে এখনই সামনে যাকে পাবে তাকে খুন করে ফেলবে। আমি যদি ভুল বুঝে থাকি, দেন ওয়ার ইজ মাই আফরিন? চিৎকার করে কথাটা বলেই পাশে থাকা একটা ছবির ফ্রেম হাতে তুলে নিয়ে ছুঁড়ে মারে ওরিয়ন। ক্ষণিকেই টুকরো টুকরো হয়ে যায় ফ্রেমটি। আমি জানি না, আমি জানি না। ভয়ে কাঁদতে কাঁদতে বলতে থাকে পারমিতা। ছেলেটা কে? শান্ত গলায় প্রশ্ন করে ওরিয়ন। কোন ছেলে? জবাব দেয় পারমিতা। এই পৃথিবীতে যদি একজন মানুষকে ক্ষণিকের জন্য ভয় করেনি পারমিতা, তাহলে সে হলো ওরিয়ন। কিন্তু আজ যেন সব থেকে বেশি ভয় হচ্ছে ওরিয়নকে দেখেই। হাত পা অনবরত কাঁপছে পারমিতার। যে ছেলের সাথেও পালিয়েছে। দাঁতে দাঁত চেপে কথাটা বলে ওরিয়ন। ওরিয়নের কথা শুনে চুপ করে থাকে পারমিতা। কি জবাব দেবে? আফরিনকে কোনোদিন কোনো ছেলের সাথে দেখেনি পারমিতা। যদি কারো সাথে আফরিনের সম্পর্কই না থাকে তাহলে আজ কেন বিয়েটা হলো না ওদের?
কেনই বা 2 দিন আগে পারমিতার রুমে এসে এক অদ্ভুত আইডিয়া শেয়ার করে আফরিন। 2 দিন আগে মিতা, ঘরে আছিস? দরজায় নক করে বলে আফরিন। হ্যাঁ আপু আছি, ভেতরে আসো। জবাব দেয় পারমিতা। শোন না মিতা, আমি সেই একটা প্ল্যান করেছি বিয়ের দিনের জন্য, যা বাস্তবায়ন করতে পারলে তোর অনিয়ন ভাইয়ার মুখটা দেখার মতো হবে। পারমিতার পাশে বসতে বসতে বলে আফরিন। কি প্ল্যান আপু? কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে পারমিতা। শোন, বিয়ের দিন আমি পার্লারে যাব সাজতে। তোর পার্লারে কেন যাবে? ওরা তো এখানে আসবে আমাদের সাজাতে। আফরিনের কথা শেষ হওয়ার আগেই পারমিতা বলে ওঠে। আরে তুই আমার কথা শোন, আমি যাব পার্লারে সাজতে, তুই অরিয়নের হাতে এই চিঠিটা দিবি। কথাটা বলেই পারমিতার হাতে এক চিঠি তুলে দেয় আফরিন। চিঠি খুলে দেখেই যেন চোখ কপালে উঠে যায় পারমিতার। তোমার কি মাথা খারাপ? এসব কি লিখেছো তুমি? অনিয়ন ভাই এটা কখনো বিশ্বাস করবে না। আফরিনের দিকে তাকিয়ে বলে পারমিতা। আরে এটা জাস্ট আফরানের সাথে দুষ্টামি করছি, আর কিছুই না। তুই এটা ওকে দিবি, এরপর ও যখন দেখবে আমি টাইম মতো আসছি না, তখন সবাই টেনশনে পড়ে যাবে। তখন আমি এসে হাজির হব, ভাব তখন সবার কি অবস্থা হবে। কথাগুলো বলেই খুশি হয়ে যায় আফরিন। মজা তো হবে, কিন্তু কিন্তু অনিয়ন ভাইয়া যদি রাগ করে? আফরিনের দিকে তাকিয়ে বলে পারমিতা। আফনান আমার সাথে কোনো দিনও রাগ করে থাকতে পারবে না। মিষ্টি এক হাসি দিয়ে বলে আফরিন। আফরিনের হাসিটা দেখে যেন মন গলে গেল পারমিতার। আর তাছাড়া আফরিন আর পারমিতা 2 দিন পর পর এই একটা না একটা প্রাঙ্ক করতে থাকে ওরিয়ন ও আরিয়ানের সাথে। হ্যাঁ আপু, অনেক মজা হবে। পারমিতাও খুশি হয়ে বলে, চিঠিটা? প্রিয় আফনান, জানি আমি আর যা করতে যাচ্ছি তার জন্য কোনো দিনও তুমি আমাকে ক্ষমা করতে পারবে না। আমি কোনো দিন এমনটা তোমার সাথে করব তা কল্পনাও করিনি, কিন্তু মানুষ যে তার হৃদয়ের গোলাম। আমাদের বন্ধুত্ব যখন ভালোবাসার রূপ নিল, তখন ভেবেছিলাম আমি হয়তো তোমাকে সত্যিকারের ভালোবাসি, কিন্তু আমার চিন্তা পরিবর্তন হয়ে গেল অন্য একজনের আগমনে। তার সাথে সময় কাটানোতে আমি বুঝতে পারলাম যা তোমার জন্য আমি অনুভব করেছিলাম তা ভালোবাসা নয়। বলতে পারো 6 বছর পরেই কেন আমি কথা বলছি। আমি জানি না কেন আজ কথা আমার বলতে ইচ্ছে হচ্ছে। চেয়েছিলাম সবার মুখের দিকে তাকিয়ে বিয়েটা করে নেব, কিন্তু কাল নিজেকে হলুদের শাড়িতে দেখে আর সহ্য করতে পারলাম না। এই বিয়েটা আমার দ্বারা করা সম্ভব নয় আফনান, আমাকে ক্ষমা করে দিও। দোয়া করি এমন কাউকে পাও যে তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসবে। পারলে ক্ষমা করে দিও। ইতি আফরিন। বর্তমান। আফরিন যে অন্য কাউকে কখনো ভালোবাসতেই পারে না তা ভালোই জানতো পারমিতা। তাই তো আফরিনের সাথে এই দুষ্টমিটা করতে রাজি হয়ে যায়। প্ল্যান মাফিক বিয়ের দিন পারমিতা স্টেজে এসে কান্নার অভিনয় করতে করতে চিঠিটা ওরিয়নের হাতে তুলে দেয়। ওইদিকে সময় পেরিয়ে গেলেও আফরিনের কোনো খোঁজ পাওয়া যায়নি। ফোন বন্ধ। পার্লারে গেলে জানা যায় আফরিন সেখানে যায়নি। ক্ষণিকের মধ্যেই যেন নাই হয়ে গেল আফরিন। ভিতরে ভিতরে মুচকে হাসি হাসতে থাকা পারমিতার চেহারায় কখন যে চিন্তার ছাপ পড়তে শুরু করেছিল তা পারমিতা নিজেও খেয়াল করেনি। তবে কি আফরিন সত্যি অন্য কাউকে ভালোবেসে ফেলেছে? ওরিয়নের মতো একজন লয়াল মানুষ থাকাও কি কখনো জীবনে এনাফ হয় না? সত্যি কি ভাগ্য মাঝে মধ্যে আমাদের সাথে তার নির্মম খেলা খেলে? দাঁতে দাঁত চেপে কথাটা বলে ওরিয়ন। পারমিতা কোনো উত্তর দিল না। জবাব দে পড়ি। পারমিতার দিকে এগিয়ে গিয়ে চেঁচিয়ে বলে ওরিয়ন। আপু পালায়নি, আপু পালায়নি। পাগলের মতো বারবার বলতে থাকে পারমিতা। পড়ি, দেখ আমাকে। অসহায়ের মতো বলে ওরিয়ন। ওরিয়নের কথা শুনে মুখ উঁচু করে ওরিয়নের দিকে তাকায় পারমিতা। চোখ লাল হয়ে আছে ওরিয়নের। তবে কি কান্না করেছিল ওরিয়ন, নাকি রাগে? কেমন যেন লাগছে ওরিয়নকে এখন দেখতে, অথচ সকালেও কি সুন্দর লাগছিল দেখতে। ওরিয়নের চেহারা দেখেই হঠাৎ করে পারমিতার বুকের বাঁ পাশে কেমন যেন চিনচিনে ব্যথা অনুভব করতে শুরু করেছে। তুই জানিস আমি আফরিনকে কত ভালোবাসি। ধীরে ধীরে শান্ত গলায় বলে ওরিয়ন।
ওরিয়নের কথা শুনে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে পারমিতা। কে জানে না যে ওরিয়ন আফরিনকে ভালোবাসে? তাদের ভালোবাসা সম্পর্কে সবাই অবগত। তুই কি চাস না আমি ভালো থাকি? তুই কি চাস না তোর অনিয়ন ভাইয়া তার ভালোবাসে মানুষকে খুঁজে পাক? পারমিতার দিকে এগিয়ে গিয়ে বলে ওরিয়ন। ওরিয়নকে পারমিতা যতবার ওরিয়ন বলে ডেকেছে ততবার হয় মিথ্যে, রাগ আর না হয় হাসি দেখতে পেয়েছে। কিন্তু আজ যখন ওরিয়ন নিজের মুখেই কথাটা বলল, তখন যেন শুধু অসহায়ত্ব আর ব্যর্থ প্রেমিক ছাড়া আর কিছুই দেখতে পেল না পারমিতা। আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বলে পারমিতা। দেন হেল্প মি পরি, হেল্প মি টু ফাইন্ড হার। ও ও কিছু না আমার সাথে রাগ করেছিল? আমি কোনো ভুল করেছিলাম? প্রশ্ন করে ওরিয়ন। না না আপু, কথাগুলো যেন বারবার আটকে আসছে পারমিতার। আপু আপু বলেছিল এটা দুষ্টুমি। আমাকে বলেছে আপু কিছুক্ষণ পরে চলে আসবে, কিন্তু কিন্তু কেন আসলো না? আমি তো জানি না এটা। কথাগুলো কাঁদতে কাঁদতে বলে পারমিতা। তাহলে কি সত্যি কোনো ছেলের সাথে? কথাটা বলতে গিয়েও থেমে গেল ওরিয়ন। কথাটা বলতেই যেন এক তীব্র ঘৃণা আর জেলাসি ফুটে উঠল ওরিয়নের চোখে। আফরিন আর অন্য কোনো ছেলের সাথে, তা যে মানতেই পারছে না ওরিয়ন। না না, আপু কখনো এরকম করবে না। নিজের চোখের পানি মুছতে মুছতে বলে পারমিতা। তাহলে কোথায়? ও আসছে না কেন? কেন বুঝতে পারছি না ওর আফনান ওর জন্য পাগল হয়ে গেছে। তুই কল কর ওকে, ও আমার সাথে রাগ করেছে কিছু একটা নিয়ে। আমার কল ধরছে না, তুই কল কর, তোর কল ধরবে। তাড়াতাড়ি করে বিছানার ওপর থেকে পারমিতার মোবাইলটা নিয়ে তা পারমিতার হাতে ধরিয়ে দিয়ে বলে ওরিয়ন। কি পাগলের মতো বলছো তুমি? রাগ করলে কি এতটাই রাগ যে বিয়ের দিনে 4টা ঘন্টা পেরিয়ে গেলেও আসবে না? মনে মনে ভাবে পারমিতা। বাড়ির প্রতিটা মানুষ আফরিনকে অনবরত কল করেই গেছে টানা 2টা ঘন্টা, কিন্তু অপর পাশ থেকে মোবাইল বন্ধ ছাড়া আর কিছুই জানতে পারেনি কেউ। ভাইয়া ভাইয়া। পারমিতার কথা শেষ হওয়ার আগেই দরজার অপর পাশ থেকে কেউ একজন বলে ওঠে। দরজায় নক করতে শুনে তাড়াতাড়ি করে দরজা খোলে ওরিয়ন। কি হয়েছে? প্রশ্ন করে ওরিয়ন। আইজিপি আঙ্কেল এসেছে, তাড়াতাড়ি আয়। অপর পাশ থেকে উত্তর আসে। কথাটা শুনেই ওরিয়ন আর 1 মিনিট অপেক্ষা করল না, সাথে সাথেই রুম থেকে বের হয়ে যায়। রুমের ভেতর প্রবেশ করে আরিয়ান, হাবিব চৌধুরীর দ্বিতীয় সন্তান আরিয়ান আবরাজ চৌধুরী। লম্বায় 6 ফুট 1 ইঞ্চি, দেখতে ঠিক বড় ভাইয়ের মতো সুদর্শন হয়েছে। বর্তমানে MBA করছে। ভেতরে প্রবেশ করেই একপাশে দাঁড়িয়ে থাকা পারমিতার দিকে এগিয়ে যায় আরিয়ান। পারমিতা, আরিয়ানের পারমিতা। পারমিতার জন্য অনুভূতি বুঝতে আরিয়ানের বেশি দিন লাগেনি। বুঝতে পেরেছে এই ছোট্ট পারমিতাকে আরিয়ান পছন্দ করে। সেই পারমিতা আজ বউ সেজে দাঁড়িয়ে আছে আরিয়ানের সামনে, কিন্তু নিজের বউ হিসেবে না, বড় ভাইয়ের বউ হিসাবে। কাঁদতে থাকা পারমিতার সামনে আরিয়ান আসতেই জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে পারমিতা। আরিয়ান ভাইয়া, আমি সত্যি বলছি, আমি এসবের কিছুই জানি না। আপু আপু বলেছিল আপু দুষ্টুমি করছে। আপু আবার কোনো বিপদ হলো না তোর? এখনো এখনো তো বাসায় ফিরে আসলো না। আরিয়ান থেকে একটু সরে এসে চিন্তিত হয়ে প্রশ্ন করে পারমিতা। তুই চিন্তা করিস না, আরফিন ভাবিকে ফিরিয়ে আনার সব ব্যবস্থা হয়ে গিয়েছে। আইজিপি আঙ্কেল এসেছে, দেখবি আফরিন ভাবি চলে আসবে। পারমিতার মাথায় হাত রেখে বলে আরিয়ান। সত্যি বলছো? বলে পারমিতা। হ্যাঁ, আমি এখন যাই, তুই কাপড় চেঞ্জ করে নিচে আয়। কথাটা বলেই আর বেশিক্ষণ অপেক্ষা করলো না আরিয়ান। কাপড় চেঞ্জ করে নিয়ে আয়। কাপড় পাবে কোথায় পারমিতা? এই বাড়িতে মেয়ে বলতে আরিয়ানের মা আনিকা চৌধুরীই আছে। বাড়িতে আসার সময় শুধুমাত্র আফরিনের কাপড় নিয়ে এসেছে সবাই। ধীর পায়ে হেঁটে বিশাল আলমারির সামনে গিয়ে দাঁড়ায় পারমিতা। আফরিনের কোনো কাপড় পাবার আশায় আলমারি খুলতেই যেন বুকের কষ্টটা দ্বিগুণ হয়ে গেল। সামনের বিশাল আলমারি জুড়ে শুধু নতুন নতুন জামা কাপড় ঝুলিয়ে রাখা আছে। এসব আফরিনের নয়। আফরিনের সব কিছু যে পারমিতার খুব চেনা। সব কিছু ওরিয়ন আফরিনের জন্য নতুন করে কিনেছে, তা বুঝতে আর বাকি রইল না পারমিতার। কোথায় তুই আপু? তুই কি সত্যি কাউকে ভালোবেসে ফেলেছিস? মনে মনে ভাবে পারমিতা। তাড়াতাড়ি নিচে যেতে হবে ভেবে আলমারি থেকে একটা সিম্পল 3 পিস সেট তুলে নেয় পারমিতা। ওয়াশরুম জামা গায়ে বেরিয়ে এসেছে পারমিতা। পরনের জামা লেহেঙ্গার মতোই বড় হয়েছে।
তাও আর কিছু না দেখেই তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে পড়ে পারমিতা। এই বাড়ির আনাচে কানাচে সব কিছুই পারমিতার চেনা। ছোটকাল থেকেই বহুবার এসেছে এই বাড়িতে। চট্টগ্রাম শহরের দু প্রান্তে থাকা দু পরিবার। যেখানে ২ নং গেটে থাকে হাবিব চৌধুরী, সেখানে হালিশহর থাকে ওয়াহিদ চৌধুরী। পারমিতা তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখতে পায় পুলিশের সাথে তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়ে যায় ওরিয়ন। ড্রয়িং রুমের সোফায় বসে আছে মায়া চৌধুরী। কান্না করতে থাকা মায়া চৌধুরী একটু পরপর টিস্যু দিয়ে চোখের পানি মুছছে। তার পাশেই বসে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে আনিকা চৌধুরী। হাবিব চৌধুরী, ওয়াহিদ চৌধুরী ও আরিয়ান মিলে এক পাশে দাঁড়িয়ে নিজেরা কথা বলছে। সিঁড়ির পাশে দাঁড়িয়ে থাকা পারমিতাকে প্রথমেই খেয়াল করেন আনিকা চৌধুরী। পারমিতাকে দেখতেই যেন চেহারা থেকে সব ধরনের মায়া কমলতা দূর হয়ে গেল। ভ্রু কুঁচকে দাঁতে দাঁত চেপে এসে হাজির হয় পারমিতার সামনে। আনিকা চৌধুরীকে উঠে যেতে দেখে পারমিতার দিকে চোখ যায় মায়া চৌধুরীর। সব দোষ এই মেয়েটার। আমি নিশ্চিত আফরিনকে এই বুদ্ধি এই মেয়েটা দিয়েছে। পারমিতার দিকে ঘৃণার চোখে তাকিয়ে বলে আনিকা চৌধুরী। এই মেয়ে, বলো আফরিন কোথায়? আফরিনকে এই বুদ্ধি কেন দিয়েছো বলো? পারমিতার ডান বাহু ধরে চেঁচিয়ে বলতে থাকে আনিকা চৌধুরী। আনিকা চৌধুরীর চেঁচামেচি শুনে সকলের দৃষ্টি যায় পারমিতার দিকে। কেউ কিছু বলার আগেই আনিকা চৌধুরীর পাশে গিয়ে দাঁড়ায় মায়া চৌধুরী। কি করছেন এসব আপা? ওকে ছাড়ুন। পারমিতাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এসে বলে মায়া চৌধুরী। পারমিতার চোখ দিয়ে পানি পড়া যেন বন্ধই হচ্ছে না। মায়া চৌধুরীকে একটু শক্ত করে ধরে রেখে স্থির থাকার চেষ্টা করে। মনে হচ্ছে এক্ষুনি মাথা ঘুরিয়ে পড়ে যাবে। তুমি জানো না মায়া, এই মেয়েটা আফরিনকে হিংসা করে। একটা অলক্ষণে মেয়েও। আপা, আপনি ভুলে যাচ্ছেন মিতা আমার মেয়ে। ওকে নিয়ে এসব বলবেন না। মেয়ে বলে মেয়ে হয়ে যায় না মায়া। এই মেয়েটার জন্য আমার ছেলেটা আফরিনকে হারিয়েছে। জীবনটা শেষ হয়ে গেছে আমার ছেলের। আনিকা, চুপ করো তুমি। আনিকা চৌধুরীর সামনে এসে বলে হাবিব চৌধুরী। হাবিব, তুমি? জীবন কি একাই অরিয়নের শেষ হয়েছে, মিতার হয়নি? আপনি হয়তো ভুলে যাচ্ছেন অরিয়নের সাথে বিয়ে হয়েছে মিতার। আপনি আর সবাই এটা ভালো করেই জানি। আফরিন ফিরে আসলে অরিয়ন ছেড়ে দিবে মিতাকে, আর মিতার জীবনটা শেষ হবে মাঝখান থেকে। রাগ হয়ে বলতে থাকে মায়া চৌধুরী। মায়া, তুমি? না ভাইয়া, আপনি আর ওয়াহিদ কাজটা ঠিক করেননি। আমার এক মেয়ের ভুলের মাসুল আমার অন্য মেয়ে দিবে না। একবার ভেবেছেন এখন আফরিন ফিরে আসলে কি হবে? কথাগুলো বলতেই চোখ দিয়ে পানি পড়তে থাকে মায়া চৌধুরীর। আমার মেয়েটার বয়স 18 হয়েছে মাত্র। এর মধ্যে ডিভোর্সের ট্যাগ লাগিয়ে দিবেন আপনারা। মায়া, চুপ করো। তুমি ভালোই জানো আমরা হুট করে এমন ডিসিশন কেন নিয়েছি। মায়া চৌধুরীকে শান্ত করার জন্য বলে ওয়াহিদ চৌধুরী। যত বড়ই কারণ হোক, আমার মেয়ের জীবন থেকে বড় না ওয়াহিদ। তুমি অরিয়নকে চিনো না তুমি ওকে। আফরিন ফিরে আসুক বা না আসুক, ও কোনো দিনও মিতাকে মেনে নিবে না। কি? কোথায়? হঠাৎ করে মোবাইলে বলে ওঠে আরিয়ান। কি হয়েছে? আরিয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করে হাবিব চৌধুরী। আচ্ছা, আমরা এক্ষুনি বের হচ্ছি। কথাটা বলেই কল কেটে দেয় আরিয়ান। কি হয়েছে বলো, কোথায় যাব? চিন্তিত হয়ে বলে ওয়াহিদ চৌধুরী। আফরিন ভাবির খোঁজ পাওয়া গিয়েছে। কোথায়? প্রশ্ন করে চিন্তিত ওয়াহিদ চৌধুরী। কুমিল্লা। জবাব দেয় আবরার, আরিয়ানের আরেক নাম। কুমিল্লা। অবাক হয়ে বলে ওঠে মায়া চৌধুরী। বিয়ের দিনও কুমিল্লা গিয়ে বসে আছে? তাহলে তাহলে কি সত্যি কোনো ছেলের সাথে? কথাটা বলে উঠে ওয়াহিদ চৌধুরী। আমাদের হাতে সময় কম। ভাইয়া রওনা হয়ে গিয়েছে, তাড়াতাড়ি চলো। সবার দিকে তাকিয়ে বলে আবরার। হ্যাঁ হ্যাঁ, চলো। কিছুক্ষণের মধ্যেই সবাই গাড়িতে করে রওনা হয়েছে কুমিল্লা যাওয়ার উদ্দেশ্য আফরিনকে ফিরিয়ে আনা। উদ্দেশ্য এমনটা করার কারণ জানা। হাইওয়ে ধরে গাড়ি চলতে শুরু করেছে। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। মেঘে ঢাকা আকাশের দিকে এক নজরে তাকিয়ে আছে পারমিতা। মাত্র 6 ঘন্টার মধ্যে পারমিতার জীবনটা কিভাবে পরিবর্তন হয়ে গেল তা যেন অবিশ্বাস্য লাগছে পারমিতার কাছে। পারমিতাকে তোর বিয়ে করতেই হবে। রাগন্ত হাবিব চৌধুরী বলে ওরিয়নকে। আমি আফরিনকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না বাবা।
জানিয়ে দেয় ওরিয়ন। আরফিন ফিরবে না, চোখ খুলে সত্যিটা দেখ। বলে হাবিব চৌধুরী। ফিরবে। বলে ওরিয়ন। ফিরবে না? 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু পুলিশ ওকে কোথাও খুঁজে পাচ্ছে না। ওরিয়নের কাছাকাছি গিয়ে বলে হাবিব চৌধুরী। না ফিরলে আমি অপেক্ষা করব। অপেক্ষা করবো আফরিন যতদিন ফিরে না আসে ততদিন। গম্ভীর সুরে জানায় ওরিয়ন। আর আজ যে আমার সম্মান নষ্ট হবে। বিদেশ থেকে ইনভেস্ট করে যাদের দাওয়াত করে এনেছি তাদের সামনে মুখ দেখাবো কিভাবে আমি? আমার তিলে তিলে গড়ে তোলা সব কিছু নিমেষেই শেষ হয়ে যাবে। হতাশ হয়ে বলে হাবিব চৌধুরী। কিছু হবে না বাবা, সবাইকে বুঝিয়ে বললে আমাদের সিচুয়েশন বুঝতে পারবে। হাবিব চৌধুরীর হাত ধরে বলে ওরিয়ন। সবাই আমার পিছনে পিছনে হাসবে ওরিয়ন। আমার সাথে কম্পিটিশন করা লোকেরা এটা সুযোগ নিয়ে আমার বিপক্ষে কাজ করবে। তুই পারমিতাকে বিয়ে করে নে ওরিয়ন। অনুরোধ করে বলে ওরিয়ন। আম সরি বাবা, বাট ক্যান নট ডু ইট। মাথা নিচু করে মন খারাপ করে বলে ওরিয়ন। তাহলে তোকে আমি এই সম্পত্তি থেকে ত্যায্য করব। আফরিনের প্রতি আমার ভালোবাসা তোমার এই বিশাল সম্পত্তির থেকেও বেশি বাবা। যাই করো, আমি আফরিনের সাথে বেইমানি করতে পারবো না। নিজের ডিসিশন জানিয়ে দেয় ওরিয়ন। মিতা, মিতা। মা, মায়া চৌধুরীর ডাক শুনে ঘোর কাটে পারমিতার। বৃষ্টি তোর গায়ে পড়ছে, ধ্যান কোথায়? মিতার মাথায় হাত রেখে বলে মায়া চৌধুরী। কোথাও না, এমনিতেই ভালো লাগছিল না তাই। মৃদু এক হাসি দিয়ে বলে মিতা। যা হয়েছে তাতে তোর কোনো দোষ নেই, নিজেকে দোষারোপ করিস না। মিতার দিকে তাকিয়ে বলে মায়া চৌধুরী। কথাটা বলতেই মায়া চৌধুরীকে জড়িয়ে ধরে পারমিতা। আমি যদি তখন রাজি না হতাম তাহলে হয়তো কিছুই হতো না মা। জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে পারমিতা। হয়তো, কিন্তু তাতে তোর কোনো দোষ নেই। তুই তো তোর বোনের কথা শুনেছিলি। পারমিতার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলে মায়া চৌধুরী। আফরিনের টেনশন প্রতিনিয়ত যেন মরণ যন্ত্রণা দিচ্ছে মায়া চৌধুরীকে। তাও ভালোটার আশা করে নিজেকে শান্ত করে রেখেছে। আপুকে আমরা ফিরে পাবো তাই না? মায়া চৌধুরীর দিকে তাকিয়ে বলে পারমিতা। হ্যাঁ, দেখবি ঠিক তোর বাবা ওকে খুঁজে বের করবে। কথাটা বলতেই যেন চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো মায়া চৌধুরীর। তাই যেন হয়। কথাটা বলেই সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখে পারমিতা। কুমিল্লা বিবিরহাট বাজারের সামনে গাড়ি এসে থেমেছে। জানালা দিয়ে দোকানের সাইনবোর্ডের ওপর জায়গাটার নাম দেখতে পায় পারমিতা। এখানে কেন মা? এখানে আপু আসবে কি জন্য? প্রশ্ন করে পারমিতা। বুঝতে পারছি না কিছু। বাইরের দিকে তাকিয়ে বলে মায়া চৌধুরী। তাড়াতাড়ি করে সবাই গাড়ি থেকে নামতেই কিছুটা দূরে 8 থেকে 10 জন পুলিশকে দেখতে পায় সবাই। রাস্তার একপাশে আফরিনের গাড়িটা দেখা যাচ্ছে। পুলিশের সাথেই দাঁড়িয়ে আছে ওরিয়ন। দূর থেকে ওরিয়নের চেহারাটা ঠিকমতো দেখতে পারছে না পারমিতা, তবে ওরিয়নকে স্বাভাবিক মনে হচ্ছে না পারমিতার। গাড়ি থেকে নেমেই সবাই তাড়াতাড়ি করে ওরিয়নের কাছে চলে যায়। পারমিতার পা যেন বরফ হয়ে রইল, চাইলেও হাঁটতে পারছে না। ওরিয়নের কাছে যেতেই কান্নায় ভেঙে পড়েন মায়া চৌধুরী। ওয়াহিদ চৌধুরী জড়িয়ে ধরে মায়াকে। তবে কি আপুর অ্যাক্সিডেন্ট? মনে মনে ভাবে পারমিতা। যেমন ভাবছিস তেমন কিছু না। পেছন থেকে বলে ওঠে আবরার। আবরারের কথা শুনে পেছন ফিরে তাকায় পারমিতা। পারমিতাকে দেখে মৃদু এক হাসি দেয় আবরার। চল। কথাটা বলেই পারমিতার হাত ধরে সবার দিকে হাঁটতে থাকে আবরার। আমার তো বিশ্বাসই হচ্ছে না এসব। বলে হাবিব চৌধুরী। আফরিন এমন কিছু করবে তা ভাবতেও পারছি না। আনিকা চৌধুরী বলে। আমরা ভেবেছিলাম ও হয়তো রেগে আছে বা কোনো বিপদে পড়েছে। কান্না করতে করতে বলে মায়া চৌধুরী। পারমিতা কাছাকাছি আসতেই কথাগুলো শুনতে থাকে। গাড়ির ভেতর উকি দিয়ে আফরিনকে দেখার চেষ্টা করে, কিন্তু গাড়িতে আফরিনের পরনে জামা ছাড়া আর কিছুই দেখতে পায় না পারমিতা। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। ওরিয়ন রোবটের মতো এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কারো কোনো কথা বা প্রশ্নের উত্তর দিচ্ছে না। কি হয়েছে? সবার সামনে গিয়ে জিজ্ঞেস করে পারমিতা। আপু কোথায়? গাড়ি এখানে কেন? ঘটনা জানার জন্য একের পর এক প্রশ্ন করতে থাকে মিতা। কেউ কেন কোনো কথা বলছে না।
সবাই যেন মিতাকে দেখে চুপ করে রইল। আমরা সন্দেহ করছি আফরিন চৌধুরী তার প্রেমিকের সাথে এখান দিয়ে বর্ডার পার করে ভারতে চলে গিয়েছে। একজন পুলিশ বলে ওঠে মিতার উদ্দেশ্যে। কথাটা শুনতেই সবার দিকে অবাক হয়ে তাকায় পারমিতা। ওরিয়ন দাঁতে দাঁত চেপে ধরেছে, তা চেহারা দেখেই বোঝা যাচ্ছে। কথাটা শুনতেই মায়া চৌধুরী আরও বেশি কান্না করতে লাগলেন। ওয়াহিদ চৌধুরী লজ্জায় পারছে না মুখ কোথাও লুকিয়ে রাখতে। অন্যদিকে হাবিব চৌধুরী নিজের কপালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলেন। আনিকা চৌধুরী দৌড়ে গিয়ে ওরিয়নের পাশে গিয়ে দাঁড়ালেন। কি আজে বাজে বলছেন এসব? আপু এরকম কখনোই করবে না। রাগ হয়ে বলে পারমিতা। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে আফরিনের গাড়িতে একজন ছেলে আছে। গাড়ি পাওয়া গেছে কুমিল্লা বর্ডারের সাথে, আর এখানে তাদের দুজনের মধ্যে একজনও নেই। পুলিশের লোকটা আবারও বলে। বাবা, ইনি কি সব বলছে এসব? ওয়াহিদ চৌধুরীর কাছে গিয়ে বলে পারমিতা। ওনারা কি দেখেছে আমি জানি না, কিন্তু এইসব এইসব সত্যি নয় বাবা। মা, বিশ্বাস করো আমার কথা। আপু এরকম কখনো করতেই পারে না। অশ্রুসিক্ত চোখে বলতে থাকে পারমিতা। মিতার কথা শুনে মায়া চৌধুরী কান্না যেন আরও বেড়ে গেল। মা, তুমি আমায় বিশ্বাস করো, আপু এরকম কিছুই করেনি। না করলে আফরিন কোথায়? গম্ভীর কণ্ঠে বলে ওঠে ওরিয়ন। ও যদি পালিয়ে না যায় তাহলে কোথায় গেল? সিসিটিভিতে স্পষ্ট দেখা গিয়েছে ও নিজের ইচ্ছে হাসতে হাসতে ছেলেকে গাড়িতে উঠিয়েছে। আফরিন আর অন্য কারোর সাথে। কথাটা বলতেই যেন ওরিয়নের চেহারা পাল্টে গেল। তীব্র ঘৃণা প্রকাশ পাচ্ছে, তবে এই ঘৃণা আফরিনের প্রতি নয়, আফরিনের সাথে থাকা ছেলের প্রতি। অরিয়ন ভাই। শাট আপ পরি, শাট আপ। চেঁচিয়ে বলে ওরিয়ন। ওরিয়নের কথা শুনে লাফিয়ে ওঠে পারমিতা। শান্ত হ আরিয়ান, মাথা খারাপ করিস না। ওরিয়নের কাঁধে হাত রেখে বলে অনিকা চৌধুরী। তুই যদি তখন এসব করতে রাজি না হতি তাহলে আমার আফরিন আজ আমার কাছেই থাকতো, কিন্তু না, বাচ্চাদের মতো তোর এসব করতে হলো। কথাটা বলেই মিতার সামনে নিয়ে দাঁড়ায় ওরিয়ন। আমি তো শুধু আপুর কথা রাখছিলাম। আমতা আমতা করে বলে মিতা। তোর বাচ্চামি আর তোর কথা রাখা আমার জীবন থেকে আফরিনকে কেড়ে নিয়েছে। কথাটা বলি সবাইকে রেখেই নিজের গাড়িতে উঠে চলে যায় ওরিয়ন। আমি আগেই বলেছিলাম এই মেয়েটা একটা অলক্ষী। মেয়েটা শুধু সবার ক্ষতি ছাড়া কিছুই করতে পারে না। প্রথমে চুপ করো আনিকা। চেঁচিয়ে বলে হাবিব চৌধুরী। হ্যাঁ, আমাকে শুধু চুপ করেই রাখতে পারবে। কথাটা বলে আনিকা চৌধুরী গিয়ে নিজের সিটে গিয়ে বসে পড়ে। আফরিন কেন এমন করলো ওয়াহিদ? কেন ও আমাদের ওর পছন্দের কথা না বলে এভাবে পালিয়ে গেল? ওয়াহিদ চৌধুরীর বুকে মাথা রেখে কান্না করতে থাকে মায়া চৌধুরী। বলে, হয়তো ভেবেছিলাম অরিয়ন কিছুতেই রাজি হবে না, কিন্তু আজও আমাদেরকে সবার চোখে ছোট করে দিল। মায়া, আমরা কি বাবা মা হিসেবে এতটাই খারাপ? কথাটা বলত্ব বলতেও ওয়াহিদ চৌধুরীর চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল, যা পারমিতার নজরের আড়াল হলো না। মা বাবাকে এত লজ্জিত আর ভেঙ্গে পড়তে কখনো দেখেনি মিতা। তাদের কোনো ছেলে না থাকলেও সবসময় আফরিন আর মিতাকে নিয়ে গর্ববোধ করেছেন তারা। আর এখন সন্তান হিসেবে কি পাওনা দিল তাদের? অপরাধবোধ যেন ক্রমাগত গ্রাস করে নিচ্ছে মিতাকে। চাচ্চু, চলো এখন রওনা দিই। ওয়াহিদ চৌধুরীর সামনে এসে বলে আবরার। হ্যাঁ, সায় দেয় ওয়াহিদ চৌধুরী। গাড়ি আবারও চলতে শুরু করেছে। ড্রাইভারের সাথে সামনে আবরার বসেছে, পেছনে 2 ভাই আর তাদের স্ত্রী, আর একদম পেছনের সিটে বসেছে পারমিতা। জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখতে পায় ভোরের আলো একটু একটু উঠতে শুরু করেছে। আগামীকাল থেকে নতুন এক যাত্রা শুরু হবে সবার জন্য, যেখানে ওরিয়ন আফরিনের হবু স্বামী বা প্রেমিক নয়, পারমিতার স্বামী। যেখানে ওরিয়ন সব কিছুর জন্য দোষারোপ করেছে পারমিতাকে। যেখানে আফরিন থাকুক বা না থাকুক, একে অপরের থেকে বিচ্ছেদ নিশ্চিত। প্রতিটা মানুষের জীবনে একবার করে হলেও এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন হতে হয়, যেখানে নিজের দোষ নেই জানা সত্ত্বেও নিজেকে সবথেকে বড় দোষী মনে হয়। ইন্টারে পড়ুয়া পারমিতা কাজিনদের মধ্যে বয়সে সবার ছোট হলেও বুদ্ধি আর জ্ঞানে কারো থেকে কম নয়। আফরিনের চলে যাওয়াতে যে পারমিতার কোনো হাত বা দোষ নেই তা পারমিতা নিজেও ভালো করে জানে,
কিন্তু তাও কেন যেন নিজেকে বারবার দোষী মনে হচ্ছে, প্রতিটা মুহূর্তেই মনে হয়। তখন যদি আমি না করে দিতাম তাহলে তাহলে হয়তো সব ঠিক থাকতো। সবাই মিলে বাড়িতে আসতে আসতে সকাল হয়ে গিয়েছে। ওয়াহিদ চৌধুরীর গাড়ি পার্ক করতেই পিছনে হাবিব চৌধুরীর গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে পারমিতা আর আবরার নেমে অপেক্ষা করে সবার নামার জন্য। গাড়ি থেকে সবাই সরাসরি বাড়িতে ঢুকে পড়ে। গাড়ির একপাশে দাঁড়িয়ে থাকা পারমিতার দিকে কিছুক্ষণ মন খারাপ করে তাকিয়ে থাকে আবরার। মন খারাপ করিস না, আফরিন ভাবিকে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করছে আব্বু আর চাচ্চু। হুম। চল ভিতরে চল। পারমিতার কাঁধে হাত রেখে বাড়ির মধ্যে নিয়ে যায় আবরার। ড্রয়িং রুমে সবাই বসে আছে। মায়া চৌধুরীর দিকে কেন মুখ তুলে তাকাতেও পারছে না মিতা। আমি আইজিপির সাথে কথা বলেছি, যেভাবে যা করার সব করেই আরফিন আর ওই ছেলেকে খুঁজে বের করবে বলে জানিয়েছে। বলে ওঠে হাবিব চৌধুরী। এই মেয়েকে আমি কখনো ক্ষমা করব না। রাগ হয়ে বলে ওয়াহিদ চৌধুরী। ড্রয়িং রুমের একপাশে দাঁড়িয়ে আছে মিতা। আবরার গিয়ে ডাইনিং টেবিলের সামনে বসেছে। বিয়ের প্রোগ্রাম নিয়ে গত 8 থেকে 10 দিন ধরে ঝড় যাচ্ছিল আবরারের ওপর। মনে হচ্ছে আর দাঁড়িয়ে থাকতে পারবে না। মিতা একবার চোখ বুলিয়ে পুরো বাড়িতে ওরিয়নকে খুঁজতে থাকে, কিন্তু কিছুতেই দেখতে পায় না। তবে কি নিজের রুমে? মনে মনে ভাবে মিতা। অরিয়ন কোথায়? পানি নিয়ে আসা কাজের মেয়ে শায়লাকে দেখে জিজ্ঞেস করে আনিকা চৌধুরী। ছোট স্যার তো বাসায় আসেনি ম্যাম। জবাব দেয় শায়লা। আসেনি মানে? ভোরে আসেনি? চেক করেছিল সব কিছু? চিন্তিত সুরে জিজ্ঞেস করে আনিকা চৌধুরী। জি ম্যাম, সকালবেলায় সবার বেডরুম রেডি করে এসেছি, তখনও দেখিনি স্যারকে। আবারও বলে শায়লা। আনিকা চৌধুরী আর কোনো কথা না বলে নিজের ব্যাগ থেকে মোবাইল বের করতে করতে নিজের রুমে চলে যান। আমাদের ক্ষমা করবেন হাবিব ভাই, জীবনেও ভাবতে পারিনি এরকম একটা সিচুয়েশনে আফরিন আমাদের সবাইকে রেখে পালিয়ে যাবে। কথাটা বলতেই চোখ ভিজা আসে মায়া চৌধুরীর। মিতা মায়া চৌধুরীর অবস্থা দেখে তার পাশে গিয়ে বসে, নিজের হাত দিয়ে জড়িয়ে ধরে মায়া চৌধুরীকে। তুমি কান্না করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। ভরসা দিয়ে বলে মিতা। কিছুই ঠিক হবে না মিতা। জবাব দেয় ওয়াহিদ চৌধুরী। আমার মনে হয় 2-1 দিন তোরা এখানে থেকে গেলে ভালো হবে, মিতার অরিয়নের ব্যাপারটা একটু গুছিয়ে নেওয়ার জন্য। ওয়াহিদ চৌধুরীর হাতে হাত রেখে বলে হাবিব চৌধুরী। ওয়াহিদ চৌধুরীর বড় ভাইয়ের কথা শুনে মায়া চৌধুরীর দিকে তাকায়। মায়া চৌধুরীরও মত আছে বুঝতে পারলে মাথা নাড়িয়ে সায় দেয় ওয়াহিদ চৌধুরী। সাইলা, ওয়াহিদের রুম খুলে দাও। জি স্যার। কথাটা বলেই হাবিব চৌধুরী নিজের রুমে যান। তুমি একটু রেস্ট করে নাও মায়া। বলে ওয়াহিদ চৌধুরী। হ্যাঁ মা বাবা ঠিক বলছে, তুমি একটু রেস্ট নাও। তুইও নিয়ে নে মিতা, আর পারলে আমাকে মাফ করে দিস। কথাটা বলেই সোফা থেকে উঠে চলে যায় মায়া চৌধুরী। আমাকে মাফ করে দিস মিতা, আমি যে নিরুপায় ছিলাম। বাবা এভাবে বলো না প্লিজ, তোমরা আমার জন্য যা ভালো মনে হয়েছে তাই করেছো, আর তাতে আমি একটু কষ্ট পাইনি। ওয়াহিদ চৌধুরীর হাত ধরে বলে মিতা। যা হয়েছে তা কারোই জন্য ভালো হয়নি মিতা, তবে সব কিছু বাঁচানোর জন্য এই একটা পথই খোলা ছিল আমাদের। মাথা নিচু করে বলে ওয়াহিদ চৌধুরী। মিতা কিছু বলে না, কি বলবে তা জানা নেই। যা হয়েছে তা যে ভালো হয়নি তা মিতা নিজেও ভালো করে জানে। রেস্ট করে নে। মিতার মাথায় হাত দিয়ে কথাটা বলেই চলে যায় ওয়াহিদ চৌধুরী। চেয়ারে বসা আবরার সব কিছু চুপচাপ দেখে গেল। ওয়াহিদ চৌধুরীকে চলে যেতে দেখলেই ধীর পায়ে হেঁটে এসে মিতার পাশে গিয়ে বসে। অরিয়ন ভাইয়া আফরিন ভাবিকে ভালোবাসে, কথাটা সত্যি। আবরারের কথা শুনে মিতা তাকিয়ে থাকে আবরারের দিকে, কি বলতে চাচ্ছে তা বোঝার জন্য। তবে আফরিন ভাবি যদি একবার বলতো উনি অন্য একজনকে ভালোবাসে ফেলেছে, তাহলে ভাইয়া ভাবিকে এই সম্পর্ক থেকে মুক্তি দিয়ে দিত। হুম। আবরারের কথায় সায় দেয় মিতা। বর্তমান যুগে অরিয়নের মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। এক কথায় বলা যায় একটা জ্বলন্ত গ্রিন ফ্ল্যাগ হচ্ছে অরিয়ন। তবে আফরিন ভাবি লুকিয়ে লুকিয়ে এসব করবে তা বিশ্বাস হচ্ছে না। কাজটা উনি ভালো করেননি, ভাইয়াকে ভেতর থেকে একদম ভেঙে দিয়েছে। কথাটা বলতেই যেন মন খারাপ হয়ে আসলো আবরারের। তুই এ বিয়ে নিয়ে অযথা টেনশন করিস না, সব ঠিক হলে দেখবি অরিয়ন ভাইয়া
সব সমাধান করে দিবে। আর তুই তুই নিজেও একটা ভালো ছেলের সাথে জীবন শুরু করতে পারবি যে তোকে ভালোবাসবে। মিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে আবরার। আমি তোকে খুব ভালো রাখবো মিতা। মনে মনে বলে আবরার। মিতা আবরারের কথার কোনো উত্তর দিল না, মৃদু এক হাসি দেয়। রুমের মধ্যে দাঁড়িয়ে আছে মিতা। এই রুম মিতার খুব পরিচিত। অনেক রাত এই রুমে ঘুমিয়ে কাটিয়েছে মিতা আর আফরিন। এই বাড়িতে বেড়াতে আসলেই এই রুমটা সব সময় আফরিন আর মিতার জন্য গুছিয়ে রাখা হতো। তাই হাবিব চৌধুরী শখ করে রুমটা ওদের জন্য সুন্দর করে সাজিয়েছিল। নিজের কোনো মেয়ে নেই বলে হাবিব চৌধুরী সর্বদাই মিতা আর আফরিনকে নিজের মেয়ের মতো আদর করে গেছে, যার কারণে এই বাড়ির কিছু দেখলে বা বেড়াতে আসলে কখনো ওদের দুজনের মনে হয়নি এটা নিজের বাড়ি নয়। আস্তে আস্তে হেঁটে বিছানায় গিয়ে বসে মিতা। বেডের পাশে থাকা ছবির ফ্রেমটা হাতে তুলে নেয়। ছবিতে মিতা আর আবরার হাঁটু ভেঙে নিচে বসে আছে, মুখে বিশাল এক হাসি দুজনের। মিতার পিছনে আফরিন আর আফরিনের পাশে অরিয়ন। আফরিন নিজের এক হাত দিয়ে মিতাকে ধরে রেখেছে, অন্য হাত দিয়ে নিজের গাল স্পর্শ করে জিহ্বা বের করে দেখাতে ব্যস্ত। পাশে বসে থাকা অরিয়নের এক হাত প্যান্টের পকেটে, অন্য হাত আবরারের কাঁধে। কিন্তু ছবিতে অরিয়ন একদৃষ্টিতে তাকিয়ে আছে আফরিনের দিকে। অরিয়নের চোখে যেন শুধু ভালোবাসা আর ভালোবাসা। কি করে পারলি তুই আপু? সত্যি কি তুই কাউকে ভালোবেসে ন্যায় অন্যায় সব ভুলে গেলি? এই মানুষটাকে কিভাবে ছেড়ে দিতে পারলি তুই? ছবিতে থাকা আফরিনের দিকে তাকিয়ে বলে মিতা। কেন যেন বাসর ঘরে আর কুমিল্লাতে দেখা অরিয়নের চেহারা ক্ষণিকের জন্য ভুলতে পারছে না মিতা। কতটা অসহায় লেগেছিল অরিয়নকে। মনে হচ্ছিল কেউ কারো বেঁচে থাকার শেষ সম্বলটা কেড়ে নিয়েছে। এসব ভাবতে ভাবতেই মিতার চোখে পানি চলে আসে। কাজটা তুই ভালো করিসনি আপু, ভালো করিসনি। বারবার কথাটা বলতে বলতে ছবির ফ্রেম সহ ছবির বিছানায় শুয়ে পড়ে মিতা। 2 দিন পর। জানোয়ারগুলোর মুখ বন্ধ করার ব্যবস্থা করো রাজীব। না না, আমি শুধু চাই নিউজ থেকে এসব কিছু সরিয়ে দেওয়া হোক। এক কাজ করো তুমি, যে কোনো সামাজিক ফাউন্ডেশনে কয়েক লক্ষ টাকা অনুদান দিয়ে তা নিউজে দিয়ে দাও। মানুষ তাহলে এসব ভুলে যাবে। মোবাইলে নিজের পিএর সাথে কথা বলছিল হাবিব চৌধুরী। তখনই হাতে কফি নিয়ে প্রবেশ করে আনিকা চৌধুরী। তোমার কফি। হাবিব চৌধুরীর সামনে ধরে বলে আনিকা চৌধুরী। হাবিব চৌধুরী চোখের ইশারায় বোঝায় টেবিলে রাখতে। আনিকা চৌধুরী তাই করল। অপেক্ষা করতে থাকে কথা শেষ হওয়ার। কি হয়েছে? প্রশ্ন করে আনিকা চৌধুরী। মোবাইল নাওনি সকাল থেকে? উল্টো প্রশ্ন করে হাবিব চৌধুরী। না, কেন? কথাটা বলেই মোবাইল হাতে তুলে নেয় আনিকা চৌধুরী। নিউজ দেখো। কফি হাতে নিতে নিতে বলে হাবিব চৌধুরী। নিউজ চ্যানেলে প্রবেশ করতেই দেখতে পায় শিরোনামে বড় করে লেখা, বিশিষ্ট শিল্পপতি হাবিব চৌধুরীর ছেলে অরিয়ন আফনান চৌধুরী প্রেম করেছেন চাচাতো বোন মেহরিন আফরিন চৌধুরীর সাথে, কিন্তু বিয়ে করেছেন আরেক চাচাতো বোন পারমিতা মেহরত চৌধুরীকে। কারণ কি? অর্থ। বড়লোকের কাছে কি বেশি মূল্যবান ভালোবাসা নাকি অর্থ? চোখে দেখে যেন নিজেরই বিশ্বাস হচ্ছে না আনিকা চৌধুরীর। বড় বড় চোখ করে তাকায় হাবিব চৌধুরীর দিকে। ওরা সাহস করলো কিভাবে? আমার রাইভালের কাজ এটা, ওদের লোক দিয়ে এই নিউজ ছাপিয়েছে। দাঁত কিরমির করে বলে হাবিব চৌধুরী। এখন? এখন কিছুই না, এসব কিভাবে সামলাতে হয় সব জানা আছে আমার। ওরিয়নের কি খবর? বলে ওঠে হাবিব চৌধুরী। জানি না, তোমার ছেলে যোগাযোগ করছে না। রাজীব থেকে জানতে পেরেছি ফার্ম হাউসে আছে। জবাব দেয় আনিকা চৌধুরী। আচ্ছা, ওকে কিছুদিন সময় দাও, সব সামলে নেবে। হুম। আমি যাচ্ছি। কফির কাপ রেখে বলে হাবিব চৌধুরী। আচ্ছা। ওরিয়নের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে মিতা। শায়লা ভুল করে মিতার একটা ব্রিফকেস ওরিয়নের রুমে রেখে দিয়েছে, এটা ভেবে যে মিতা এখন থেকে ওরিয়নের রুমে থাকবে। সেই ব্রিফকেস নিতেই এসেছে মিতা, কিন্তু রুমে কেউ নেই জেনেও ভয় লাগছে মিতার। এই 2 দিনে ওরিয়ন বাড়িতে ফেরেনি। কেমন আছে, কোথায় আছে, কি করছে তা জানে না মিতা। আফরিনের থেকে বিচ্ছেদ হওয়াটা মেনে নিতে পারছে না ওরিয়ন। ধীরে ধীরে হ্যান্ডেল ধরে লক খুলে ভেতরে ঢোকে মিতা। রুমটা যেমন দেখে গিয়েছিল ঠিক তেমনই আছে।
ওরিয়নের রাগে যে ফ্রেমটা ভেঙেছিল সেটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। পরিপাটি রুমটায় আজ আফরিন থাকতো যদি সব ঠিক থাকতো। নিজের জায়গায় দাঁড়িয়ে ব্রিফকেসটা খোঁজার চেষ্টা করে ড্রেসিং টেবিলের একপাশে গিয়ে চোখ আটকায় মিতার। কালো রঙের ব্রিফকেসটা একপাশে করে রাখা। দীর্ঘ এক শ্বাস ফেলে হেঁটে ব্রিফকেসটা হাতে নিতেই চোখ যায় ড্রেসিং টেবিলের ওপর রাখা ফুলের দিকে। গোলাপ ফুল। গোলাপ আফরিনের পছন্দ না, তা মিতা ভালোই জানে। তবে ওরিয়নের পছন্দ বলে কখনো মুখ ফুটে আনতে না করেনি আফরিন। সবসময় আফরিনের আশেপাশে ফুল দেখাটা যেন একটা রুটিন হয়ে গিয়েছিল মিতার। ফুলটা দুদিন আগের, হয়তো এক ফাঁকে ওরিয়ন রেখে গিয়েছিল যেন আফরিন রুমে আসলেই দেখতে পায় তাই। তাজা ফুল তার নিজস্ব রং হারিয়েছে তার সৌন্দর্য। শুকিয়ে যাওয়া ফুলটা হাতে তুলে নেয় মিতা। ধীরে ধীরে নিজের কানের কাছে নিয়ে নিজের চুলে গুজে দেয় ফুলটা। দরজা খোলার শব্দে চমকে যায় মিতা। পিছন ফিরে তাকাতেই দেখতে পায় দাঁড়িয়ে আছে ওরিয়ন। পরনে কালো শার্ট আর প্যান্ট, ওপরের বোতাম দুটো খোলা, চুলগুলো এলোমেলো। চোখ দেখে মনে হচ্ছে ঘুমায় না অনেক দিন। চোখের নিচে কালো দাগ পড়েছে। ওরিয়নের অবস্থা দেখে যেন বুকের মধ্যে কেমন এক অদ্ভুত ব্যথা অনুভব হতে লাগলো মিতার। তুই এখানে? মিতাকে দেখে অবাক হয়ে বলে ওরিয়ন। এটা নিতে এসেছিলাম। ব্রিফকেস দেখিয়ে বলে মিতা। ওরিয়ন আর কিছু না বলে হেঁটে বিছানায় গিয়ে বসে। মিতাও ব্রিফকেস হাতে নিয়ে হাঁটা শুরু করে। পড়ি? নিচের দিকে তাকিয়ে থেকে ডাক দেয় ওরিয়ন। জি। ওরিয়নের ডাক শুনে দাঁড়িয়ে যায় মিতা। সেদিন যা বলেছিলাম তার জন্য সরি। কথাগুলো বলতে বলতেই মাথা তুলে মিতার দিকে তাকায় ওরিয়ন। ক্ষণিকেই যেন চেহারার ভঙ্গিমা পরিবর্তন হয়ে গেল ওরিয়নের। দু কদমে হেঁটে চলে আসে মিতার কাছাকাছি। উফ। এক টানে মিতার চুল থেকে টান দিয়ে ফুলটা সরিয়ে নেয় ওরিয়ন। এত বড় সাহস তোর? আফরিনের জিনিসে হাত দিস তুই? মিতার বাহু ধরে চেঁচিয়ে বলে ওরিয়ন। আমি আমি শুধু দেখছিলাম। কাঁপতে কাঁপতে বলে মিতা। খবরদার, যদি আফরিনের কিছুতে হাত দিয়েছিস ওইগুলো শুধুমাত্র ওর জন্য। হ্যাঁ। মাথা নিচু করে বলে মিতা। আর কখন ওর কিছুতে হাত দিতে দেখলে ভুলে যাব তোকে আমি স্নেহ করি তা। আমার পছন্দ না কি ওর জিনিসে হাত দিক। আর দিব না ওরিয়ন ভাইয়া, ব্যথা লাগছে। কথাটা বলতেই কেঁদে দেয় মিতা। মিতার কথা শুনে বুঝতে পারে মিতার বাহুতে নিজের শক্তি প্রয়োগ করেছে ওরিয়ন। নিজের হাত ছেড়ে দিয়ে মিতার হাত ধরে এক হাত দিয়ে অন্য হাত দিয়ে ব্রিফকেসটা নিয়ে হাঁটতে শুরু করে ওরিয়ন। নেক্সট টাইম থেকে অনুমতি ছাড়া রুমে প্রবেশ করবি না। কথাটা বলে ব্রিফকেস বাইরে রেখে মিতাকেও বের করে দেয় ওরিয়ন। মিতার মুখের ওপরে দরজা লাগিয়ে দেয় ওরিয়ন। দরজার এপাশে থাকা মিতার চোখে সব কিছু কল্পনা ছাড়া কিছুই মনে হচ্ছে না। মিতার সেই ওরিয়ন ভাইয়া কোথায় গেল? এত রাগ ঘৃণা কোথা থেকে আসলো ওরিয়নের মধ্যে? এসব কিছুর থেকেও যা মিতাকে একটুও শান্তি দিচ্ছে না তা হলো ওরিয়নের চেহারায় ভেসে থাকা কষ্ট, ধোঁকা আর অসহায়ত্ব। দুপুরের খাবার খেতে সকলেই ডাইনিং টেবিলে বসে আছে। হাবিব চৌধুরীর বাম পাশেই ওয়াহিদ চৌধুরী ও তার স্ত্রী বসেছে। অন্যদিকে ডান পাশে আনিকা চৌধুরী বসেছে। আনিকা চৌধুরীর পাশে আবরার বসেছে। একটু পরে মায়া চৌধুরীর পাশে এসে বসে মিতা। অরিয়ন কোথায়? জিজ্ঞেস করে হাবিব চৌধুরী। ও খাবার রুমে পাঠিয়ে দিব। জবাব দেয় আনিকা চৌধুরী। আমার মনে হয় অরিয়ন ভাইয়াকে কিছুদিন সময় দেওয়া উচিত। 6টা বছর কিন্তু কম নয়। হুট করে বলে ওঠে আবরার। আমারও তাই মনে হয়। সায় দেয় ওয়াহিদ চৌধুরী। আফরিনের আর কোনো খবর পাওয়া গেল? প্রশ্ন করে মায়া চৌধুরী। খোঁজ চলছে মায়া, 2-1 দিনের মধ্যেই সব জানানো হবে। জবাব দেয় হাবিব চৌধুরী। আর মিতা? একটু নিচু করে বলে মায়া চৌধুরী। মায়া চৌধুরীর কথা শুনে কনফিউজড হয়ে যায় চৌধুরীর দিকে। মায়া চৌধুরীর দিকে তাকিয়ে থাকে মিতা। মিতাকে নিয়ে আবার কি? প্রশ্ন করে ওঠে আনিকা চৌধুরী। মিতা আর অরিয়নের তো বিয়ে হয়ে গেল। বলে মায়া চৌধুরী। হ্যাঁ হয়েছে তো। কোনো অবস্থায় বিয়ে হচ্ছে তা কি তুমি জানো না মায়া? এটা বিয়ে বলে ভুল হবে। উত্তর দেয় আনিকা চৌধুরী। ভুল করার জন্য কি আমার মেয়েকেই চোখে পড়লো আপনাদের আপা? রেগে গিয়ে বলে মায়া চৌধুরী। আনিকা তুমি চুপ করো। আর মায়া শোনো,
আনিকা চৌধুরীকে চুপ করিয়ে দিয়ে মায়া চৌধুরীর দিকে মনোযোগ দেয় হাবিব চৌধুরী। অরিয়নকে তো তুমি ভালো করেই চিনো। আমার মনে হয় এখন বিয়েটা নিয়ে বেশি বাড়াবাড়ি না করে যেমন যাচ্ছে সব তেমন রাখলেই ভালো হবে। কিন্তু ভাইয়া আমি আমাকে কথা বলতে দে ওয়াহিদ, আমার কথা এখনো শেষ হয়নি। মিতা এখানেই থাকবে আমার ছেলের পুত্রবধূ হিসেবে। বলে হাবিব চৌধুরী। কিন্তু বাবা, ভাইয়া মিতাকে মানবে না, তাহলে কেন শুধু শুধু দুইজনকে এই সম্পর্কে আটকে রাখবে? হুট করেই মাঝখান থেকে বলে ওঠে আবরার। বড়দের মাঝখানে কথা বলা কে শিখিয়েছে তোমাকে? হ্যাঁ, চুপ করে কথা শোনো, আর না হয় চলে যাও। কোনটা ভালো কোনটা খারাপ তা আমার জানা আছে। রাগন্ত কণ্ঠে কথাগুলো আবরারকে বলে হাবিব চৌধুরী। সরি বাবা। মাথা নিচু করে বলে আবরার। মিতা এখানেই থাকুক, আগের মতোই সব চলুক। কলেজে যাওয়া আসা সব কিছু আগের মতোই থাকবে। এরপর ওরিয়ন একটু নর্মাল হলে ওর সাথে এই ব্যাপারে কথা বলবো। কিন্তু কথাগুলো বলে থেমে যায় হাবিব চৌধুরী। কিন্তু কি ভাইয়া? প্রশ্ন করে ওয়াহিদ চৌধুরী। কিন্তু ডিভোর্স নিয়ে আমি কিছু ভাবছি না। বিয়েটা যখন হয়েই গেছে তখন এটা টেকানোর জন্য একটু চেষ্টা করা উচিত সকলের। কিন্তু আপু, নিচু স্বরে বলে ওঠে মিতা। কিন্তু আরফিন কি? আরফিন আর ওরিয়নের কেউ না, নিজেরটা ভালো। কড়া কণ্ঠে বলে হাবিব চৌধুরী। ওকে চাচু। কথাটা বলেই চুপ হয়ে যায় মিতা। ওয়াহিদ, খাওয়া শেষ হলে আমার স্টাডি রুমে আসিস, কথা আছে। টেবিল থেকে উঠে যেতে নিয়ে বলে হাবিব চৌধুরী। আচ্ছা ভাইয়া। উত্তর দেয় ওয়াহিদ চৌধুরী। চুপচাপ বসে খাবার খেতে থাকা মিতা সামনের দিকে তাকাতেই চোখে চোখ পড়ে আবরারের সাথে। আগে থেকেই মিতার দিকে তাকিয়ে আছে আবরার। মিতা কিছু না বলে মৃদু এক হাসি দিতেই আবরারও আলতো করে এক হাসি দেয়। ধীরে ধীরে মিতার উদ্দেশ্যে বলে ওঠে, এভরিথিং উইল বি অলরাইট। আলতোয়া এক হাসি দিয়ে খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ে মিতা। সবকিছু ঠিক হবে না? মনে মনে ভাবে মিতা। ওরিয়নের মতো ছেলে চেয়েছিল মিতা, কিন্তু অরিয়নকে তো চায়নি। নাকি মিতারই নজর লেগে গেল অরিয়ন আর আফরিনের সম্পর্কের ওপর। কি থেকে কি ভাবছে কিছুই জানে না মিতা। শুধু জানে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না। 3 দিন পর ড্রয়িং রুমে সবাইকে ডেকে পাঠিয়েছে হাবিব চৌধুরী। সবাই এসে বসে অপেক্ষা করছে ওরিয়নের জন্য। আবরারের পাশে বসে আছে মিতা। দোতলার সিঁড়ির সামনে ওরিয়নকে দেখে যেন নার্ভাসনেস বেড়ে চলেছে মিতার। ওরিয়নের দিকে তাকিয়েই চোখ নামিয়ে নেয় সাথে সাথে। বারবার মনে পড়তে থাকে রাগন্ত ওরিয়নের চেহারাটা। নিজের অজান্তেই নখ কামড়াতে থাকে মিতা। পাশে বসে থাকা আবরারের নজর থেকে যেন কোনো কিছুই বাদ পড়ছে না। আলতো করে নিজের হাত দিয়ে মিতার হাত ধরে মুখ থেকে নামিয়ে নেয়। ওরিয়ন সিঁড়ি বেয়ে নিচে নেমে সরাসরি গিয়ে বসে আনিকা চৌধুরীর পাশে। মিতা আর চোখে তাকায় ওরিয়নের দিকে। সামনে বসে থাকা ওরিয়নের পরনে সাদা টি শার্ট আর ট্রাউজার। চুল ভেজা, দেখে মনে হচ্ছে ঘুমিয়েছিল। আসার সময় চুলে আর মুখে পানি দিয়ে এসেছে। চোখের চাহনিতে কোনো মায়া ভালোবাসা কিছুই নেই। গম্ভীর এক চাহনি, মনে হচ্ছে একটা রোবট। মিতার সাথে চকাচকি হতেই চোখ সরিয়ে নেয় ওরিয়ন। কি জন্য ডেকেছিলে? গম্ভীর কণ্ঠে বলে ওঠে ওরিয়ন। আরফিনের মিসিং হওয়া নিয়ে কথা বলতে। বলে ওঠে হাবিব চৌধুরী। আফরিনকে পাওয়া গেছে? কোথায় আফরিন? অন্য ছেলের কথাটা মিথ্যে, তাই না? ডেসপারেটলি একের পর এক প্রশ্ন করতে থাকে ওরিয়ন। আফরিনের নাম শুনতেই যেন এক আশার আলো ফুটে উঠল চোখে। আফরিনের কি অবস্থা এখন ভাইয়া? আইজিপি কি জানালো? বলে ওঠে মায়া চৌধুরী। পুলিশ যা সন্দেহ করেছিল তাই। আরফিন কোনো ছেলের সাথেই পালিয়েছে। যেই ছেলের সাথে পালিয়েছে সে আরফিনের এক ক্লাসমেট ছিল। আরফিনকে যেদিন থেকে পাওয়া যাচ্ছে না সেদিন থেকে ওই ছেলেকেও পাওয়া যাচ্ছে না। কথাগুলো বলে একটু অপেক্ষা করে হাবিব চৌধুরী। আরফিনের কোনো খবর না পাওয়া নিয়ে পুলিশ সন্দেহ করছে অনেক দিন ধরেই। এই প্ল্যান করা হয়েছিল যেন বর্ডার পার করে ফেললেই ওদের আর কেউ খোঁজ না পায়। নিজে থেকে না পালালেই এরকম হওয়ার কথা না। বলে ফেলে হাবিব চৌধুরী। হাবিব চৌধুরীর কথা শুনে নিজের স্বামীর দিকে তাকাতেই মায়া চৌধুরী বুঝতে পারে হাবিব চৌধুরী যা বলছে তা আগে থেকেই জানতে পেরেছে ওয়াহিদ চৌধুরী।
কান্নায় ভেঙে পড়ে মায়া চৌধুরী। পাশে বসে থাকা মিতা নিজের মাকে জড়িয়ে ধরে নিজেও কান্না করতে থাকে। আজ থেকে এই মেয়ে মরে গেছে আমার জন্য। কান্না করতে করতে বলে মায়া চৌধুরী। অরিয়ন কোনো কথা না বলেই উঠে নিজের রুমে চলে যায়। অরিয়নকে না জানালো পারতে হাবিব। বলে আনিকা চৌধুরী। বলাটা দরকার ছিল আনিকা, এখন ও আর আরফিনের আশায় থাকবে না। বলে হাবিব চৌধুরী। 1 মাস পর, 1 মাস ধরে এ বাড়িতেই থাকছে পারমিতা। যদি আগের আর এখানকার মধ্যে তফাৎ শুধু এটাই, আগে এই বাড়িতে মিতা বেড়াতে আসতো আর এখন একেবারেই আছে। এখান থেকে কলেজ থেকে শুরু করে সবটাই করছে। মন চাইলে নিজের বাড়িতে গিয়ে মা বাবার সাথেও দেখা করে আসে মিতা। যদিও ওটাও মিতার আসল বাড়ি নয়, তবুও ছোট থেকে থাকার কারণে সেটাই মিতার আসল বাড়ি হয়ে উঠেছে। এই 1 মাসে মিতা সব থেকে বেশি মিস করেছে আফরিনকে। আফরিন ছাড়া সব কিছু কেমন যেন শূন্য শূন্য লাগে। এরপর মিস করেছে মিতার ওরিয়ন ভাইয়াকে। হাসি খুশি থাকা সেই ওরিয়ন কোথায় গেল তা মিতা জানে না। এই 1 মাসে মিতার সাথে খুব কমই দেখা হয়েছে ওরিয়নের। আর যখন দেখা হয়েছে তখন এক প্রকার ইগনোর করেই চলে গেছে। আজ কলেজে মিতার কেমিস্ট্রি ক্লাস টেস্ট হওয়ার কথা। সকাল 6টা থেকেই উঠে পড়া শুরু করেছে মিতা। পড়ালেখা নিয়ে কম্প্রোমাইজ করতে পছন্দ করে না মিতা। সকাল 8টা বাজতেই তাড়াতাড়ি করে গোসল সেরে কলেজ ড্রেস পরেই চুলগুলো ছেড়ে দিয়ে নাস্তা খেতে নিচে চলে আসে। শালাপু, তাড়াতাড়ি নাস্তা দাও। নাস্তা চাইতে চাইতেই হাবিব চৌধুরীর পাশে গিয়ে বসে মিতা। গুড মর্নিং মিতা। বলে হাবিব চৌধুরী। গুড মর্নিং চাচু। হেসে উত্তর দেয় মিতা। আজ এত সকাল সকাল এক্সাম আছে নাকি? হ্যাঁ চাচু, নাস্তা খেয়েই বের হয়ে পড়বে এক্ষুনি। ওরিয়ন ব্রিফকেস হাতে নিয়ে নাস্তার টেবিলে হাবিব চৌধুরীর পাশে গিয়ে বসে। হঠাৎ করেই ওরিয়নকে দেখে অবাক হয়ে যায় মিতা। সাদা শার্ট, কালো প্যান্ট আর কোটে সব সময় ওরিয়নকে দেখে এসেছে মিতা। প্রতিদিন সকালে অফিসে গেলে এভাবেই যায় ওরিয়ন, কিন্তু আজ এত সকালে দেখা হয়ে যাবে তা কখনোই ভাবতে পারেনি মিতা। গুড মর্নিং অরিয়ন ভাইয়া। ওরিয়নের দিকে তাকিয়ে বলে মিতা। গুড মর্নিং। নিজের খাবারের দিকে তাকিয়ে বলে ওরিয়ন। মিতা আর কোনো কথা না বলে নিজের নাস্তা খেতে ব্যস্ত হয়ে পড়ে। আজ এত সকালে অফিস কেন যাচ্ছিস? ওরিয়নকে প্রশ্ন করে হাবিব চৌধুরী। আজ একটা নতুন সাইটে যেতে হবে, তাই। ও, আমার খাওয়া শেষ, যাচ্ছি আমি। বলে উঠে যায় মিতা। মিতাকে তোর সাথে নিয়ে যা, গাড়ি করে কলেজে নামিয়ে দিস। ওরিয়নের দিকে তাকিয়ে বলে হাবিব চৌধুরী। হাবিব চৌধুরীর কথা শুনে দাঁড়িয়ে পড়ে মিতা। কিছু না বলে তাকিয়ে থাকে ওরিয়নের দিকে। ওরিয়ন নিজের বাবার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আচ্ছা। বলে ওরিয়ন। মিতা যেন বিশ্বাস করতে পারছে না। তাড়াতাড়ি রেডি হয়ে আয়, মিতা না হয় অরিয়ন রেখেই চলে যাবে। বলে হাবিব চৌধুরী। আচ্ছা চাচু। কথাটা বলেই দৌড়ে নিজের রুমে চলে যায় মিতা। তাড়াতাড়ি করে দুটো বেনি করে বই খাতা সব গুছিয়ে নিয়ে কাঁধে ব্যাগ নিয়ে নিচে নেমে আসে মিতা। দরজার সামনে ব্রিফকেস হাতে দাঁড়িয়ে আছে ওরিয়ন। মিতাকে আসতে দেখেই গাড়িতে গিয়ে বসে পড়ে ওরিয়ন। মিতাও গিয়ে ওরিয়নের পাশে বসে। ড্রাইভার গাড়ি চালাতে ব্যস্ত। 5 মিনিট ধরে গাড়ি চলছে, তাও ওরিয়ন বা মিতা কেউ কোনো কথা বলছে না। নিজের মোবাইলের দিকে তাকিয়ে রয়েছে ওরিয়ন। অন্যদিকে আর চোখে একটু পর পর ওরিয়নের দিকে তাকিয়ে ওরিয়নকে দেখছে মিতা। কিছু বলবি? হঠাৎ করে বলে ওঠে ওরিয়ন। হুট করেই ওরিয়নের কথা শুনে ভয়ে লাফিয়ে ওঠে মিতা। না না, কিছু বলবো না। আমতা আমতা করে জবাব দেয় মিতা। তাহলে এইভাবে বলদের মতো তাকিয়ে আছিস কেন? মিতার দিকে তাকিয়ে প্রশ্ন করে ওরিয়ন। আমি তাকিয়ে আছি তা তুমি কিভাবে বুঝলে? মনে মনে ভাবে মিতা। মিতার কথাটা যেন ওরিয়ন বুঝতে পারল মিতার চেহারা দেখে। নিজের হাতের আঙ্গুল দিয়ে জানালার কাছের দিকে ইশারা করতেই বুঝতে পারে মিতার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে সেখানে। ও, ভ্যাবাচাকা খেয়ে বলে মিতা। তুমি কি আমার সাথে এখনো রাগ করে আছো? প্রশ্ন করে মিতা। মিতার প্রশ্ন শুনে আবারও মিতার দিকে ফিরে তাকায় ওরিয়ন। ওরিয়নের চেহারা দেখে যেন কিছুই বুঝতে পারছে না মিতা। না, আমি রাগ। বলে ওরিয়ন। তুই এখনো ছোট মিতা, যা হয়েছে তাতে তোকে জড়ানো ঠিক হয়নি। বলে ওরিয়ন।
ধীরে ধীরে বলে মিতা। তারা তাদের জ্ঞান হারিয়েছে নিজের সম্মানের কারণে। তাদের চোখে তোর আর আমার 11 বছরের পার্থক্য চোখে পড়েনি। রাগ হয়ে দাঁতে দাঁত চেপে বলে ওরিয়ন। তোর আর আমার এটা সম্ভব নয়, তাদের বুঝতে পারবে খুব তাড়াতাড়ি। আঙ্গুলের ইশারা দিয়ে নিজেকে আর মিতাকে দেখিয়ে বলে ওরিয়ন। হুম, বলে ওঠে মিতা। এই সম্পর্কে তোর থাকতে হবে এমনটা ভাবিস না তুই। নিজের পড়ালেখি মন দে, আমি সব ঠিক করে দেব। হুট করেই মিতার মাথায় হাত দিয়ে বলে ওঠে ওরিয়ন। ওরিয়ন কি বলল তাতে যেন ধ্যান গেল না মিতার। যা চোখে ভাসছে তা হলো সামনে বসে থাকা ওরিয়ন। নিজের মাথায় ওরিয়নের হাত অনুভব করতেই যেন প্রতিনিয়ত হার্টবিট বেড়েই চলেছে মিতার। সম্পর্কের কি হবে তা মিতা জানে না, শুধু জানে ওরিয়নকে হাসি খুশি দেখতে চায় মিতা। শুধু জানে ওরিয়নের সাথে মিতার সম্পর্ক আগের মতো সুন্দর হলেই হবে। এতে যদি এই বিয়ের সম্পর্ক শেষ হয়ে যেতে হয় তাহলে বরং তাই হবে। কলেজের সামনে গাড়ি এসে দাঁড়াতেই মিতা বেরিয়ে আসে গাড়ি থেকে। বাই ওরিয়ন ভাইয়া। আলতো এক হাসি দিয়ে বলে মিতা। বাই। জবাব দেয় ওরিয়ন। চলেন কাকা। ড্রাইভারকে বলে ওরিয়ন। গাড়ি মিতার নজরের আড়াল হলেই কলেজে প্রবেশ করে মিতা। ক্লাসে ঢুকতেই মিতার নজর খুঁজতে থাকে বেস্ট ফ্রেন্ড ফাহমিদা, সুমাইয়া ও ফয়সালকে। সুমা, পারু আসছে। সুমাইয়াকে ধাক্কা দিয়ে মিতাকে দেখিয়ে বলে ফাহমিদা। কথা শুনে মিতার দিকে তাকিয়ে মিতাকে দেখেই এই বিশাল হাসি দিয়ে ওঠে সুমাইয়া। নিজের সব বন্ধুদের একসাথে বসে থাকতে দেখে খুশিতে মিতাও দৌড়ে চলে যায় তাদের ব্রেঞ্চের কাছে। আমাকে ছাড়া কি আড্ডা দিচ্ছিস? হ্যাঁ, ফাহমিদার কাঁধের ওপর ঢলে পড়লে সবাইকে বলে মিতা। লল, দেখ কি করছি। ফয়সাল সরে যেতেই বেঞ্চের ওপর বই আর হাতে কলম নিয়ে বসে থাকা সুমাইয়ার দিকে চোখ যায় মিতার। কিচ্ছু পারি না ভাই, আজ নিশ্চিত আমি ফেল করব, তাই চোরাবানি করতেছি। হাসতে হাসতে বলে সুমাইয়া। তুই পড়িস না কেন তাহলে ফাজিল? সুমাইয়ার পাশে গিয়ে বসে বলে মিতা। পড়তে মন চায় না, বই নিয়ে বসলেই আমার শুধু ঘুম আসে। জবাব দেয় সুমাইয়া। ওকে শুধু বাদরামি করতে দে, দেখবি সবার আগে থাকবে। বলে ফয়সাল। তুই আমাদের সাথে বসলে ভালো হতো, কিন্তু ওই বাজি স্যার সব সময় তোকে আলাদা বসায়। বলে ফাহমিদা। আমিও তো চাই তোদের সাথে বসতে, কিন্তু স্যারটা বেশি খারাপ। বলে মিতা। ক্লাস শুরুর ঘন্টা বাজতেই ঘড়ির দিকে তাকায় সবাই। ওকে ফেল করার টাইম চলে এসেছে। মুখ ভেংসি দিয়ে বলে সুমাইয়া। সুমাইয়ার রিয়াকশন দেখে সবাই হাসতে থাকে। সব সময়ের মতো আজও মিতার এক্সাম ভালো হয়েছে। বাসায় আসতে আসতে বিকাল হয়েছে মিতার। একটু রেস্ট নিয়ে ড্রয়িং রুমে বসে বসে আইসক্রিম খাচ্ছে আর টিভি দেখছে মিতা। কলিং বেলের আওয়াজ শুনতেই ঠিক করে বসে মিতা। একটু পরেই প্রবেশ করে আনিকা চৌধুরী। চোখে সানগ্লাস, হাতে গুচির ব্যাগ। মোবাইল টিপতে টিপতে আনমনে হাঁটছে আনিকা চৌধুরী। আন্টি। আনিকার পেছন পেছন গিয়ে ডাকতে থাকে মিতা। আন্টি। আবারও ডাক দেয়, কিন্তু আনিকা চৌধুরী থেকে কোনো রিয়াকশন না পেয়ে বুঝতে পারে কানে ব্লুটুথ থাকার কারণে মিতার ডাক শুনতে পাচ্ছে না। তাই নিজের হাত দিয়ে স্পর্শ করে আনিকা চৌধুরীকে। আন্টি। নিজের শরীরে কারো স্পর্শ অনুভব করতেই ফিরে তাকায় আনিকা চৌধুরী। সামনে দাঁড়িয়ে থাকা পারমিতাকে দেখেই বিরক্তি প্রকাশ পায় চেহারায়। কান থেকে ব্লুটুথ খুলে ভ্রু কুঁচকে বলে। কি হয়েছে, ডাকছিস কেন? আর গায়ে হাত দিতে কতবার না করেছি তোকে? নিজের হাত দিয়ে দরজার দাঁড়িয়ে থাকা ড্রাইভারকে দেখিয়ে বলে মিতা। আচ্ছা আচ্ছা। কথাটা বলেই দরজার কাছে চলে যায় আনিকা চৌধুরী। নিজের জায়গায় গিয়ে আবারও বসে পড়ে মিতা। আগে স্কুল কলেজ থেকে ফিরলেই বাকি সময় আফরিন বা মায়া চৌধুরীর সাথে কেটে যেত, কিন্তু এই বাড়িতে আসার পর থেকে বেশিরভাগ সময় একা একাই কাটাতে হচ্ছে মিতার। আনিকা চৌধুরী মিতাকে দেখলে যেন এক প্রকার এড়িয়েই চলে। হাবিব চৌধুরীর সাথে সকালে ছাড়া দেখাই হওয়ার সুযোগ হয় না মিতার। আর আফরিনের ঘটনার পর থেকে ওরিয়ন কাজে নিজেকে এতটা ব্যস্ত রেখেছে যে নিজের মতো একাই রুমে সময় পার করে দেয়। একমাত্র আবরারের সাথেই সময় কাটাতে পারে মিতা। টিভি দেখতে থাকা মিতার আনিকা চৌধুরীর চেহারাটা সামনে ভাসতেই চোখে পানি চলে আসে। এমন নয় তুমি সবার সাথে এরকম, তাহলে আমার সাথেই কেন এমন তুমি?
কেন অন্যদের পছন্দ করা আর আমাকে দেখলে এত ঘৃণা প্রকাশ পায় তোমার? নিজে নিজে ভাবে মিতা। নিজের রুমের টেবিলে বসে পড়েছে মিতা। মোবাইলে মেসেজের নোটিফিকেশন শুনলেও পরে দেখবে ভেবে পড়তে থাকে মিতা। আগামীকাল উচ্চতর গণিত পরীক্ষার মিতার। এই ম্যাথটাই মিতার জীবন কঠিন করে তুলেছে, তাই বারবার চেষ্টা করে আর টিউশন টিচার থেকে সব বুঝে নিয়েছে মিতা। উফ, সব শেষ কালকের পড়া। হাত পা টান করতে করতে খুশি হয়ে বলে মিতা। ঘড়িতে 10:30 বাজে। যদিও শায়লা খাবার খাওয়ার জন্য ডেকেছিল, কিন্তু পড়ার মাঝখানে যেতে চায়নি মিতা। এখনই ডিনার শেষ করেই শুয়ে পড়বে। খুশিতে মোবাইল হাতে নিয়ে বিছানায় টান হয়ে শুয়ে পড়ে মিতা। মোবাইলের লক খুলে ওয়াইফাই অন করতেই একের পর এক মেসেজ আসতেই থাকে গ্রুপে। এত কথা কিভাবে বলিস তোরা? মনে মনে ভাবে মিতা। বেস্ট টু গ্যাং 240+ মেসেজ। কি এত কথা হচ্ছে জানার জন্য ইনবক্সে প্রবেশ মিতা। ওই কবিরের উপর গজব পড়বে। আমি নিশ্চিত স্যারের তার বউয়ের সাথে ঝগড়া হয়েছে। আমি দোয়া করি কাল স্যারের পেট খারাপ হোক, আল্লাহ বিচার করুক ওনার। স্যারকে এত গালি দিচ্ছে দেখে হেসে ফেলে মিতা। কি হয়েছে তোদের? স্যারকে এত গালি দিচ্ছিস কেন? বেটা গালি খাওয়ার কাজ করেছে তাই। কেন জানিস না কি করছে? না, কি হয়েছে? মিতা কাল সত্যি সত্যি পারু হয়ে যাবে। হাসির ইমোজি। কি হয়েছে বলবি তো? স্যার কাল এক চ্যাপ্টার বাড়াইয়া দিছে এক্সামের জন্য। কি? কখন? আমি জানি না কেন। সন্ধ্যায় কাল আমাদের সাথে ফেলের লাইনে পারুও থাকবে, শুনেই খুশি লাগছে। আল্লাহ বিচার করবে স্যার। সব সময় এমন প্যাচ লাগায় উনি। আগে কেন বলেন না? সবগুলো পড়তে যা এখন। উফ। মিতা আর কোনো কথা না বলেই স্যারের সাথে অ্যাডে থাকা গ্রুপে গিয়ে ম্যাথের অধ্যায় দেখেই মাথায় হাত দিয়ে বসে পড়ে। এই অধ্যায়টা এখনও ধরেনি মিতা। যখন স্যার করিয়েছিল তখন বিয়ে নিয়ে ব্যস্ত থাকায় কলেজে যেতে পারেনি। এত রাতে স্যারকেই বা কীভাবে কল। কবির স্যার, আপনি একটা খবিশ। রাগে হয়ে দাঁতে দাঁত চেপে বলে মিতা। তাড়াতাড়ি করে বই খাতা আর কলম নিয়ে দৌড়ে চলে যায় আবরারের রুমের সামনে। আরিয়ান ভাইয়া। দরজায় নক করে বলে মিতা। আরিয়ান ভাইয়া, আরিয়ান ভাইয়া। কোনো জবাব আসতে না দেখে হ্যান্ডেল ধরে পুশ করতেই দরজা খুলে যায়। রুমের মধ্যে ঘর অন্ধকার। আবরার রুমে, ড্রয়িং রুমে আছে ভেবে নিচে নেমে আসে মিতা। আবরারকে কোথাও দেখতে না পেয়ে শায়লার কাছে চলে যায় মিতা। শায়লা আপু। কি হয়েছে মিতা, খাবার দিব এখন? জিজ্ঞেস করে শায়লা। শায়লা এই বাড়ির হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছে 2 বছর ধরে। বয়স 29 বা 30 হবে। আরিয়ান ভাই কি বাসায় আসেনি এখনো? না, কেন? না, এমনিতেই একটু হেল্প লাগতো তাই। মন খারাপ করে বলে মিতা। পরক্ষণে কিছু ভাবতে খুশি হয়ে যায়। শায়লা আপু আমায় একটু হেল্প করবে? কাছাকাছি গিয়ে বলে মিতা। কি হেল্প? যা বলবে তাই করব। আলতো এক হাসি দিয়ে বলে শায়লা। আমাকে ম্যাথ করে দিতে পারবে? এই যে এই অধ্যায়। তুমি তো জানোই আমি আর্ট নিয়ে পড়ছি, ম্যাথে একদম কাঁচা আমি। মন খারাপ করে বলে শায়লা। পারবে না? মন খারাপ করে বলে মিতা। মাথা নাড়িয়ে না বোঝায় শায়লা। ওকে, আরিয়ান ভাই আসলে আমায় ডেকে দিও। ওকে। কথা বলেই নিজের রুমের দিকে আগতে থাকে মিতা। সিঁড়ি বেয়ে ওপরে উঠে নিজের রুমের দিকে আগাতেই চোখ যায় এক কর্নারের শেষের রুমের আলো জ্বলতে দেখে। রুমটা ওরিয়নের। একবার কি গিয়ে দেখবো? মনে মনে ভাবে মিতা। আগে অনেক বারই মিতাকে পড়ালেখায় হেল্প করেছে ওরিয়ন। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে রুমের দরজার সামনে এসে দাঁড়ায় মিতা। নক করতে গিয়েও যেন সাহস পাচ্ছে না মিতা। থাক, লাগবে না কথাটা ভেবেই চলে যেতে হাতে থাকা উচ্চতর গণিত বইয়ের দিকে চোখ যেতেই আবারও দাঁড়িয়ে পড়ে মিতা। আই হেট ইউ কবির স্যার। রাগ হয়ে মিনমিন করে বলে মিতা। ভয় ভুলে দরজায় নক করে মিতা। কোনো উত্তর আসে না। আবারও নক করে মিতা। এবারও কোনো উত্তর আসে না। তৃতীয়বার নক করেও কোনো উত্তর না পেয়ে চলে যেতে নেয় মিতা। কামেন। ভেতর থেকে উত্তর আসে। আরিয়ানের কথা শুনে আস্তে আস্তে দরজা খুলে ভেতরে ঢোকে মিতা। সামনেই দাঁড়িয়ে আছে ওরিয়ন। পরনে শুধু ট্রাউজার। দেখে মনে হচ্ছে মাত্র গোসল সেরে এসেছে। তোয়ালে দিয়ে নিজের চুল মুছতে ব্যস্ত ওরিয়ন মিতাকে এখনও খেয়াল করেনি। নিজের জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকলো মিতা। অপেক্ষা করছে ওরিয়নের ঘুরে তাকানোর।
ওরিয়ন ঘুরে তাকাতেই মিতাকে দেখে কিছুটা অবাক হয়। এত রাতে কি করতে এসেছে বুঝতে পারছে না ওরিয়ন। সামনে দাঁড়িয়ে থাকা মিতার চুল খোপা করা, খোপার একপাশে কলম গোজা, পরনে পায়জামা ছোট। কি হয়েছে? এত রাতে এখানে কেন এসেছিস? আলমারি থেকে নিজের টি শার্ট বের করে পরতে পরতে বলে ওরিয়ন। ধীরে ধীরে বলে মিতা। তো স্যার কি কিছু করিয়ে দেয়নি? বিছানার ওপর বসে জিজ্ঞেস করে ওরিয়ন। করিয়েছিল, কিন্তু কলেজের স্যার নতুন অধ্যায় দিয়েছে, আমি পারি না সেটা। মাথা নিচু করে বলে মিতা। আরিয়ানের কাছে যা। কথাটা বলে নিজের ল্যাপটপ নিয়ে বসে ওরিয়ন। আরিয়ান ভাই বাসায় আসেনি এখনো, জবাব দেয় মিতা। তাহলে আসলে করিস, এখন যা, আমি হেল্প করতে পারবো না। মিতার দিকে তাকিয়ে বলে ওরিয়ন। ওরিয়নের কথা শুনে মন খারাপ হয়ে যায় মিতার। এত আদর করতে কি শুধু আফরিন আপুর জন্যই? আপু নেই তাই কি আমার প্রতি আদরও নেই? মনে মনে ভাবে মিতা। ওরিয়নের এরকম ব্যবহার কেন যেন খুব কষ্ট দেয় মিতাকে। মন খারাপ করে বেরিয়ে যেতে নেয় মিতা। পরি? পেছন থেকে ওরিয়নের কথা শুনেই মুখে হাসি ফুটে ওঠে মিতার। পরি পরি বলে মিতাকে আর কেউ ডাকে না। ওরিয়ন কেন পরি ডাকে তাও মিতা জানে না, শুধু জানে ওরিয়নের মুখ থেকে প্রতিবার পরি ডাকটা শুনলেই মন ভালো হয়ে যায় মিতার। জি অনিয়ন ভাইয়া। খুশি হয়ে বলে মিতা। যাওয়ার সময় দরজা লক করে যাস। ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই বলে ওরিয়ন। ওরিয়নের কথা শুনতেই যেন মুখ থেকে হাসিটা নাই হয়ে গেল মিতার। হয়তো ওরিয়ন আবার আগের মতো হয়ে গেছে ভেবেছিল মিতা। আচ্ছা, প্রথম ভালোবাসা কি এমনই? প্রথম ভালোবাসা কি মানুষকে সত্যিই পরিবর্তন করে দেয়? প্রথম ভালোবাসা কি সত্যিই ভোলা যায় না? অরিয়ন ভাইয়া কি আর আগের মতো হবে না? কথাগুলো ভাবতেই চোখের কোণে পানি চলে আসে মিতার। দরজা লক করে রুম থেকে বেরিয়ে আসে মিতা। ওরিয়ন হারিয়েছে আফরিনকে, আর মিতা হারিয়েছে তার আইডল আফরিনকে, তার বেস্ট ফ্রেন্ড ওরিয়ন ভাইয়াকে।